আজকে বৃত্ত বিষয়ে আলোচনা হবে। হ্যাঁ, বৃত্ত খুব সহজ জিনিস, খুব ছোট্ট জিনিস, এগুলা তেমন জটিল কিছু নাই। তো বৃত্তের বিষয়টা কি? বৃত্তের খালি দুইটা সূত্র আছে, একটা হচ্ছে বৃত্তের পরিধি আর একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তো এইগুলো আপনারা জানেন যে বৃত্তের পরিধি কি আর বৃত্তের ক্ষেত্রফল কি। মানে ধরেন আমি একটা বৃত্ত, এটা একটা নিলাম, ঠিক আছে? তো এই বৃত্তটার এই যে লাল যে অংশটা দাগটা দেখতেছেন, এটা বলা হচ্ছে বৃত্তের পরিধি। হ্যাঁ, তো এটা নির্ভর করে হচ্ছে এই বৃত্তের ব্যাসের উপর। ঠিক আছে, মানে এখানে আমাদের যেটা ব্যাস, মানে এই পুরোটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এটাকে বলে হচ্ছে ব্যাস। তো এটা যদি বড় হয় তাহলে পরিধিটা বড় হবে, এটা যদি ছোট হয় তাহলে পরিধিটা ছোট হবে। তো এটা কি অনুপাতে বাড়ে? তো এইটা অনুপাতে বাড়ে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট ধ্রুবক অনুপাত আছে। হ্যাঁ, যে হচ্ছে আমরা সেই অনুপাতটাকে আমরা বলি হচ্ছে বৃত্তের পরিধি। এই পরিধি এবং হচ্ছে ব্যাস। হ্যাঁ, এইটার হচ্ছে একটা অনুপাত আছে। এটার অনুপাতটা হচ্ছে কত হবে? বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাতটা হচ্ছে এই আপনার মানে যদি ধরেন পরিধিটা 7 হয় তাহলে এটা হবে 22, মানে এই অনুপাতে আর কি, কম বেশি হয়। এটা হচ্ছে আমাদের হিসাবের সুবিধার্থে। হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে একটা অমূলদ সংখ্যা দ্বারা প্রকাশ করি, যেটা হচ্ছে 3.1416। হুম। তে এই এইটারই একটা নাম আছে, নামটা হচ্ছে পাই। হুম। তো বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাতকে বলা হয় হচ্ছে পাই। তাহলে আমরা এখানে পরিধি লিখতে পারি পাই, এখানে থাকলো। আর ব্যাস মানে কি, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে হচ্ছে 2r। তাহলে হচ্ছে বৃত্তের পরিধি হবে হচ্ছে 2πr। আচ্ছা, আমার একটা কল আসছে, একটু রিসিভ করবো। হ্যালো। জি।
আচ্ছা, তাহলে বৃত্তের পরিধি আর হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের সূত্র হচ্ছে 2 পাই আর। হ্যাঁ, তো বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত 2 পাই আর, তাহলে বৃত্তের পরিধির সূত্রটা হচ্ছে 2 পাই আর। ঠিক আছে, এটা কি সবাই বুঝতে পারছেন? এখান থেকে দুইটা প্রশ্ন হয়। হ্যাঁ, আহ, এইটা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন সবাই যে কজন আছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো। হ্যাঁ, এই সূত্রটা মনে রাখবো সবাই। আচ্ছা, এটাতে চলে আসি। বলছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত? হ্যাঁ, তো এটা ছোট প্রশ্ন আর কি। 14 সেন্টিমিটার মানে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত? একটু দাঁড়ান, আমার একদম সিনিয়র স্যার ফোন দিছিল, ওনার মিসেসের জন্য আমার এখান থেকে একটা বই নেবে। এই জন্য আর কি আমি একটু ওনাকে পাঠাই দিই। দাঁড়ান, একটু লাইনে থাকেন। তে এখন তাহলে আমরা বৃত্তের পরিধির সূত্র লিখবো। পায়ের মান পাই, আর আর হচ্ছে এখানে 14। ঠিক আছে, তাহলে 2 × পায়ের মানটা হবে 22/7 আর 14। তাহলে এটা দিয়ে কেটে দিলে 7, তাহলে হচ্ছে 14 × হচ্ছে 22। ঠিক আছে। হুম। তাহলে এইটাকে আমরা হচ্ছে গুণ করব। তাহলে 20 14 হচ্ছে 14 × 2 = 80, 280, আর 14 × 2 = 28, তাহলে কত হবে? 308 হবে, তাই না? উম, 308 হবে ম্যাম। এটাকে আমি গুণ করতে ভুল করলাম? যদি ভুল না করি। হ্যাঁ, না না, আমার ভুল হয়েছে একটু, কারণ এখানে হবে 2 হবে এটা। 7 × 14। হ্যাঁ, তাহলে এটা হবে আপনার হচ্ছে 88, তাই না? 4 22, তাহলে হচ্ছে 88। তাহলে 88 সেন্টিমিটার হচ্ছে পরিধি। ঠিক আছে, তো এই বৃত্তের পরিধি সংক্রান্ত এই ধরনের প্রশ্ন আসে। যেমন এখানে বলছে বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে পরিধি কত, তাহলে হচ্ছে এটা আহ এর পাই আর স্কোয়ার। হ্যাঁ, 2 পাই আর, তাহলে 2 পাই আর এখানে 26-এর জায়গা ব্যাসার্ধ হচ্ছে 13 হবে। ওকে, আচ্ছা, এইটা করলাম না তাহলে। এইটাও করলাম না। এগুলো আপনারা করে নেবেন। আমরা বৃত্তের ক্ষেত্রফলে চলে আসি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? পাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার, এগুলো যদি আপনার ভালোভাবে মানে ব্যাখ্যা জানার ইচ্ছা হয় বা অনেক ভালোভাবে শিখতে চান, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, হাতে কলমে করে দেওয়া আছে, একটু দেখেন, কষ্ট করে দেখবেন, যেগুলা হয়ে যাবে, সমস্যা হবে না। ঠিক আছে, তো এখানে বলছে যে একটি বৃত্তের ব্যাস 16 একক হলে ক্ষেত্রফল কত? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান হচ্ছে 22/7, আর এখানে ব্যাস যদি 16 হয় তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে 8। হুম, তাহলে 22, 8 8 হচ্ছে 64, আর ভাগ হচ্ছে 7। তো এইগুলো আপনার হচ্ছে, এটা তো আর কাটাকাটি যাচ্ছে না 7 দিয়ে। তাহলে আমরা 22 আর 64 গুণ করে নিব। নিয়ে হচ্ছে, তাহলে এটা হচ্ছে 1200, আর হচ্ছে 4 22, 60, 22 1200, 1320, আর হচ্ছে 108, 1400। আহ, তাহলে 1400 আমাদের হচ্ছে 8 হবে, আর 7, এটা ভাগ করবো 7 দিয়ে, তাহলে হচ্ছে 201 হবে। হ্যাঁ, 201 দশমিক সামথিং হবে। এই, তাহলে এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ওকে, তাহলে এই দুইটা সূত্রের পুরেই গোটা চ্যাপ্টার, এখানে তেমন জটিল কোনো কিছুই নাই। হুম, এগুলা সবই সহজ। এখন আমি যে জটিল কিছু, যেমন 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত, তাহলে এটা ব্যাস আর পাই আর স্কোয়ার 14 বসায় দিলে হয়ে যাবে। তারপরে বলছে যে একটি বৃত্তের পরিধি হচ্ছে 132 এবং ক্ষেত্রফল হচ্ছে 1386 হলে বৃত্তের বৃহত্তম জ্যা কত? বৃহত্তম জ্যা মানে হচ্ছে ব্যাস। তো
এখানে দেখেন পরিধি আছে 2πr সমান সমান হচ্ছে 132, 132। তাহলে হচ্ছে এখানে বা আপনার 2 × পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু হচ্ছে আর সমান সমান 132। তাহলে আমাদের কিন্তু ব্যাস বের করতে হবে, তাহলে 2 আর এখানে রেখে দেই তাহলে হয়ে যাবে। তাহলে 132কে আপনি হচ্ছে 7 দিয়ে ভাগ করে 22 দিয়ে গুণ করলেই হবে। ঠিক আছে, অর্থাৎ 2r = 22, এটা হবে 6, 6 × 7 = 42। তার মানে বৃত্তের বৃহত্তম জ্যা মানে কি ব্যাস, ব্যাস হচ্ছে তাহলে আমাদের 42। ঠিক আছে, তো এইটা খুবই সহজ প্রশ্ন, এগুলা খুব একটা জটিল কিছু না। বলছে কোন বৃত্তের ব্যাসার্ধ 2 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, এইটা অবশ্য পরীক্ষায় আসে। বৃত্তের ব্যাসার্ধ যদি 2 গুণ বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, এটা অনেক সময় দেখবেন 10% বৃদ্ধি করলে কত আসবে, 20% বৃদ্ধি করলে কত আসবে। ঠিক আছে, দারিদ্র্যের কাছে হার না মেনে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 গুণ বৃদ্ধি করতে হবে। তাহলে বৃত্তের আপনার আমরা যদি মনে করি যে বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে πr² নাকি? আর যদি এটা দ্বিগুণ করি তাহলে 2r হবে, তখন ক্ষেত্রফল কত হবে? π2r এর উপর একটা স্কোয়ার। তাহলে এটা 4πr², তাহলে 4 গুণ বেড়ে গেল না? আগে ছিল πr², এখানে 4πr², 4 গুণ বেড়ে গেল। এরপরে আসি হচ্ছে এই যে এটা বৃত্তের ব্যাস যদি 4 গুণ বাড়ে তাহলে ক্ষেত্রফল কত? তাহলে হচ্ছে 4 × 4 = 16 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, 3 গুণ বাড়লে 9 গুণ বৃদ্ধি পাবে। 4 গুণ বৃদ্ধি পেলে পরিধি কত গুণ বৃদ্ধি পাবে, এইটা আপনাকে আগে একটু বুঝতে হবে। এইটা নিয়ে অনেক সময় ভুল ভাল আমরা করে আসি। বৃত্তের ব্যাস যদি 2 গুণ বাড়ে, বৃত্তের পরিধির সূত্র কি? 2π আর একটা হচ্ছে আর, তাই না? এইটা যেখানে আপনার ব্যাস হচ্ছে কত? 2r, ব্যাসটা হচ্ছে 2r। হুম, আগের ব্যাসটা। এখন আপনি এই ব্যাসটাকে 4 গুণ বাড়ালেন, তাহলে এটা কত হবে? এইটার হবে। ঠিক আছে, তাহলে 2π আপনার হচ্ছে আহ, তাহলে এখানে আমরা হচ্ছে এইটার বসাই দেব শুধু, তাহলে হয়ে যাবে এইটা। তাহলে দেখেন এখানে এটাও কিন্তু 4 গুণই বাড়লো, তার মানে পরিধি কিন্তু আর ওই ব্যাসার্ধের মতো না, ইয়ার মতো না, ক্ষেত্রফলের মতো না। বৃত্তের ব্যাস যত ব্যাসার্ধ যত গুণ বাড়বে পরিধি কিন্তু তত গুণই বাড়বে, কারণ হচ্ছে এটা তো পরিধিতে গুণ অবস্থায় থাকে এখানে। ঠিক আছে, আচ্ছা এর পরেরটাতে চলে যায়। পরেরটাতে বলছে যে হচ্ছে আহ, এটা করা লাগবে না, এগুলা লাগবে না। একটা বৃত্তের ক্ষেত্রফল 6.25 বর্গ ইঞ্চি, তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে নতুন বৃত্তটির ক্ষেত্রফল কত হয়? তাহলে আমরা আগে ব্যাসার্ধ বের করি। তো এখানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখি হচ্ছে πr² সমান সমান হচ্ছে 6.25π। ঠিক আছে, তাহলে এখান থেকে পাই পাই উঠে গেল, তাহলে r² সমান সমান 6.25। তাহলে হচ্ছে এটাকে আপনি হচ্ছে এইভাবে লিখতে পারেন, 625/100 লিখতে পারেন, তাহলে ভাঙা ঝামেলা কম হবে। তাহলে আর এর মানটা কত হবে? এটা রুট করে দেন। 625/100 রুট করলে হবে উপরে 25, নিচে হবে হচ্ছে 10, তার মানে আড়াই। ঠিক আছে, তার মানে ব্যাসার্ধ হচ্ছে আমাদের আড়াই। এখন বলছে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে হবে 5, তাই না? তাহলে এখন ক্ষেত্রফল হবে π5²। তাহলে 5×5 হচ্ছে 25π। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল হবে 25π, এইটা হবে উত্তর। ঠিক আছে, আচ্ছা এরপরে এইটা করা লাগবে না, আমরা হচ্ছে এইটা দেখেন বৃত্তের পরিধি আর ক্ষেত্রফলের অনুপাত কি? বৃত্তের পরিধির সূত্র কি? 2πr, আর ক্ষেত্রফলের সূত্র কি? πr²। তাহলে এইটার এটা কাটা যাবে। হুম, আর এখান থেকে আর আর এটা কাটা গেলে আর হবে, অর্থাৎ 2/r হচ্ছে এটার। তাহলে 2 অনুপাত আর, মানে বৃত্তের পরিধি আর ক্ষেত্রফলের
অনুপাত হচ্ছে 2:r। ঠিক আছে। আচ্ছা, এরপরেরটাতে আসি। এরপরটাতে বলছে দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল π3 স্কোয়ার, আর একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে π2 স্কোয়ার, এই দুটো অনুপাত করতে বলছে। হ্যাঁ, তাহলে এখানে 9 পাই, আর এখানে হবে হচ্ছে আপনার 2 পাই, তাহলে পাই পাই উঠে গেলে 9:2 হয়। না, 4 পাই, সরি 4 পাই। তাহলে এটা হবে হচ্ছে 9:4। হুম। তার মানে হচ্ছে বৃত্তের মানে দুইটার ক্ষেত্রে ব্যাসার্ধ যদি 3 আর 2 হয়, তাহলে পরিধি হবে হচ্ছে 9:4। ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা করা লাগবে না। এটা দেখেন, এটা অনেক পরীক্ষায় রিপিটেড প্রশ্ন। বলছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, প্রতি সেকেন্ডে কতবার ঘুরবে। 90 বার ঘুরে মানে কি, একবার ঘুরলে যাবে 360 ডিগ্রি। হ্যাঁ, একবার ঘুরলে, কারণ চাকা তো 360 ডিগ্রি, তাই না। একবার ঘুরলে যাবে হচ্ছে, একবার ঘুরলে যাবে 360 ডিগ্রি। ঠিক আছে। তাহলে 90 বার ঘুরলে যাবে হচ্ছে 360 ডিগ্রি ভাগ হচ্ছে, না ভাগ না, গুণ হবে, 90 দিয়ে গুণ হবে। তাহলে কত হলো, 6 নং 54 4 হাতে আমাদের 5। আচ্ছা, গুণ না করি, এই অবস্থায় রেখে দিই। এখন বলছে প্রতি সেকেন্ডে কয়বার ঘুরবে। তা এইটা হলো কয়, 1 মিনিটে। 1 মিনিটে, তার মানে আমরা ধরতে পারি যে 60 সেকেন্ডে যায় এতবার, এত ডিগ্রি। 60 সেকেন্ডে ঘুরবে, 60 সেকেন্ডে ঘুরবে 360 গুণন হচ্ছে 90। আর 1 সেকেন্ডে কত ঘুরবে, তাহলে এটাকে আমরা 60 দিয়ে ভাগ করব, তাহলে এটা হবে কত, 60। তাহলে 6 নং 54 মানে 540 ডিগ্রি ঘুরবে হচ্ছে 1 সেকেন্ড। ঠিক আছে। সবাই কি ক্লিয়ার? এটা প্রচুর পরীক্ষাতে আসে। হ্যাঁ। আচ্ছা, এরপরটাতে চলে যাই। একটা চাকা 88 কিলোমিটার যেতে 1000 বার ঘুরে, চাকাটির ব্যাস কত। তো আমরা জানি চাকাটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পরিধি হবে কত, পরিধি হবে হচ্ছে আপনার 2 পাই আর আর, তাই না। তাহলে এই 2 পাই আর এইভাবে যদি 1000 বার ঘুরে, 1000 বার ঘুরে, তাহলে সে 88 কিলোমিটার যাবে, বুঝেন। কিলোমিটারকে আমরা মিটার বানাই নেবো, আমরা আরটাকে মিটারে ধরে নেব। তাহলে 88,000 মিটার। তাহলে এখান থেকে আমরা পাই আর আর যদি এখানে রেখে দিই, 2 আর আর লিখে দিই, পাইকে ওই পাশে নিয়ে যেতে হবে। আচ্ছা থাক, আপাতত 1000 দিয়ে ভাগ করলে কত হবে, এটা 88। তাহলে হচ্ছে 2 আর আর যদি রেখে দিই, তাহলে 88 ডিভাইডেড বাই কত হবে, পাই। পায়ের মান হচ্ছে আমাদের 22/7। তাহলে 7, 22 থাকবে নিচে, 7 চলে যাবে উপরে। তাহলে এটা 4, 4 7 হচ্ছে 28। অর্থাৎ হচ্ছে ব্যাস কত, বলছে ব্যাস হচ্ছে তাহলে 28। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, নাইম কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু 1 মিনিট বলতাম স্যার, আজকে বই পাইছি বুঝতে পারলেন। আজকে বই পাইছেন, পিয়ন কি বললো, এত দেরি হলো কে? দেরি করলো, বললো যে দেরি পরে, আর কি বললো বললো কিছু বললো না ওরকম। তো আপনার স্যার বই আপনার A4 পেজে দিতে বুঝতে পারলেন, A3 তে না। না না, আর এগুলো এর কাগজ, এরপর তো আরো ছোট। না, আমি আমার A4 পেজ আছে আমার কাছে, A4 এ তো মাপ দিয়ে দেখলাম A4 এর মতনই। না, এরপরের মতো A4 এর মতো। ওইটা কাটা হয়েছে তো, কাটার পরে এটা হচ্ছে এ4 এর থেকেও বড় আছে, তার মানে এটা এ3 কাগজ। আর এ4 এর গুলা কাটলে আরো ছোট হয়ে যায়। ও হুম। এটা আবার কাটে। আচ্ছা যাই হোক স্যার, আপনার 3টে বই পাইছি। আর স্যার আমাকে একটু স্যার সাজানো জ্ঞানের জন্য
হ্যাঁ ওটা স্যার এই মানে এই 2 একের ভিতরে পাঠা দেবেন টাকা। হ্যাঁ আর হ্যাঁ, আপনি ঠিক আছে দেবো। বলেন, আর আর এটা একটু হচ্ছে, A3 প্রেসিডেন্ট দেয়। ওরা কি মানে পিয়নকে কিছু বলছেন, মানে যে জিজ্ঞেস না না, পিয়নকে এমনি একটু বললাম, পরে পিয়ন এমনি বইটা দিয়ে বললো যে কিছু বকশিস টকশিস দাও, পরে আমি আর কি কি আরে করে খুশি স্টুপিড হয়ে বিশ নাকি, টাকা ওকে দিলাম। ওকে টাকা আর দিবেন কেন? না, এমনি বৃদ্ধ লোক, হিন্দু, না পরে না না, আমার আর কি একটু এইগুলো তো আমাদের দেশের একটা বড় সমস্যা। ওকে আমি তো এখান থেকে টাকা দিয়ে দিছি, আমি এখান থেকে তার সরকারি যে ফি আছে, ও হ্যাঁ, ওকে আমি দিয়ে দিছি টাকা, বুঝতে পারছেন? এটা ওর জি রেসপন্সিবিলিটি, ও তো আরো দেরি করে ফেলছে। জি, হ্যাঁ, ও তো আরো, বললাম এখন। যাই হোক, পরে আর কি 20 টাকা এমনি দিলাম। এখন বললো যে উনি অনেক কম টাকা বা অসহায়ত্ব দেখালো, পরে আমি আর কি দিলাম 20 টাকা। হ্যাঁ পরে আর কি খুশি হলো, পরে নাম্বারটা ওনার নাম্বারটা রাখলাম। এখন স্যার আপনি একটু ওই আমার সাধারণ জ্ঞানের, এই বাংলাদেশ, আন্তর্জাতিক, আর হচ্ছে মানে কম্পিউটার, এই হ্যাঁ তিনটা আর একটু স্যার আমাকে যেহেতু আপনার ওইটাতেও আছে, তো স্যার একটু মানে স্বাস্থ্যটা অ্যাপ্লাই করেছিলাম নাটোরে। তো ওই স্বাস্থ্যের ওইটাও মিলে আপনি আমাকে হ্যাঁ, মানে দেখি সাধারণ দেখি জ্ঞান এগুলো বিষয় দিয়ে পাঠান। পাঠাই দেন। এটা যেন স্যার 2-3 দিনে পাওয়া যায়। তো হ্যাঁ স্যার নেন, এটা হলে হলো। পাঠানো তো বলতে হচ্ছে আমি তো ইনস্ট্যান্টলি পাঠাই। এখন এইভাবে আর যে স্যার, লেট করবে আমি এটা কল্পনাই করতে পারি না। আমার হচ্ছে আহ, সোহান বলছে কি যে বেতন কম, এইগুলোকে একদমই মানে উল্টাপাল্টা কথা। বেতন কম হতে পারে, বেতন কম বেশি কথা না। বেতন হচ্ছে একজন মানুষের বেতন, যখন চাকরির বেতন যদি কম হয়, তো সে দায়িত্ব তো আর সেবাগ্রহী তার কোনো দায়িত্ব না, তাই না? বেতন কম হলে এই দায়িত্ব সরকারের, এটা সরকারকে বলতে হবে। এবং হচ্ছে আপনি বেতন কমের এগুলো যে অজুহাত দেয়, আমি তো মানে অবাক। ঠিক আছে, মানে এগুলো খুবই বিরক্তিকর, বুঝতে পারছেন? আমার বিসিএস এর মার্কশিট আসছিল, ওই ওটা তো পোস্ট অফিসে পাঠায় দেয় ওরা, তা আমাকে পাঠায় দিছে। এখন আমার বাসায় এসে ওরকম নাকি হচ্ছে আমাকে, আহ, মা ফোন দিছে যে এরকম পিয়ন নাকি টাকা চায়। তা আমি বললাম যে তুমি ওকে বলো এটা নিয়ে চলে যেতে, যেটা নিয়ে আসছে। মানে এগুলো একটা ধরনের মানে বিরক্ত। আমার বাসায় একবার পুলিশ অফিসার গিয়েও টাকা চাইছিল। পরে মা আমাকে ফোন দিছে যে এরকম হচ্ছে ওই যে আমার ইয়ের সময়, বাবার পাসপোর্ট করার সময়, তখন ওই বলছে যে টাকা চাই। তা আমি পরে ফোন দিলাম। হ্যাঁ, তাই আমি বললাম যে আপনি কি কিছু মানে বলবেন, কিছু বললে আমাকে বলেন। তো বলছে না স্যার কিছু বলবো না, মানে হচ্ছে কোনো ইয়ে থাকলে, মানে একটা কাগজ নাকি শর্ট ছিল। তো আমি বললাম আচ্ছা কাগজ আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, এটা দেখে নিয়েন। তো বললো আচ্ছা ঠিক আছে। এখন আসলে এগুলো তো কোনো সিস্টেম না, বুঝতে পারছেন? এখন আপনার ধরেন এই এগুলো চাকরি আসলে বেতন সত্যিকার অর্থে কম, এটা সত্য কথা, কিন্তু এর মানে তো আর নাইম দায়ী না যে হচ্ছে এইগুলো ওদের দোষ, ওরা হচ্ছে বিশ্ব স্টুপিড, বুঝতে পারছেন? এটা ওরা অন্য কাজ করবে, যদি না পারে করবে না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এইটা তারা দাবি করতে পারে না, বুঝতে পারছেন? কোনোভাবেই সম্ভব না এটা, এইগুলো। আর এই টাকা পয়সাগুলো তারা আসলে এর একটা অভ্যাস হয়ে গেছে, বুঝছেন? মানে আর দেখবেন বয়স্ক লোকগুলো অনেক আগে থেকে ওরা আরো বেশি অভ্যস্ত এগুলোতে, আমি খেয়াল করে দেখছি। ইয়াং ছেলেপেলে কিছু আছে তারা অতটা অভ্যস্ত না, বাট ওরা বেশি অভ্যস্ত। হুম। রাষ্ট্রীয় সেবার ক্ষেত্রে আপনার হচ্ছে এগুলো তো মানে টলারেবল না। মনে করেন যে এই সব ক্ষেত্রেই আমি আপনার হচ্ছে ইয়েতে গেছি, আপনার এই যে আমি রাষ্ট্রীয় কাজে, আমাকে ধরেন গভর্নমেন্ট থেকে পাঠাইছে, আমি অনেক কয়টা কাজ করে আসছি। আমাকে এখন পর্যন্ত আমার নিজের টাকা পয়সা খরচ করে বেতন, কি বলে আপনার, টিএডিএ বিলও দেয়নি, বুঝতে পারছেন? আমি প্রায় 1000-20 টাকা পাবো, আমি দেয়নি, আমি জমা দিয়েছি অনেক আগে, আমাকে দেয়নি, সে 3-4 বছর হয়ে গেল। হ্যাঁ, তো এখন না দিলে কি করব? এখন মনে করেন যে ওইগুলো নিয়ে কি কিছু করার আছে? আর হচ্ছে এগুলো আর কখন দিবে কি দিবে তার কোনো ঠিকও নাই। এখন এগুলোর জন্য তার আমি আমার স্টুডেন্ট থেকে সার্চ করতে পারি না যে হচ্ছে আমার এতগুলো টাকা আটকে আছে, আপনারা কিছু দেন। এটা কি বলা যায়? এইগুলো কখনোই না আমার, মানে কারোই না। চাকরি সব সময় এরকমই, এগুলো চিন্তা করে লাভ নাই। এই এদের সার্ভিসটা দেওয়ার কথা ছিল, এতদিন যে লেট করলো এটা আমার মনে হয় নাটোরে লেট করছে, বুঝতে পারছেন? আমি এখানে যখন আসছে
পরের দিনই কিন্তু এখান থেকে এরা ডিসপাস করছে, নাটোরে গিয়ে লেট করছে। তো এটা তো ওর রেসপন্সিবিলিটি। যাই হোক, এদেরকে প্রশ্রয় দিবেন না, মানে সে যেমনই হোক, দেখবেন যে তাহলে সুন্দর একটা সিস্টেমের মধ্যে আসবে। 5 টাকা 10 টাকা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে একটা সিস্টেম। হ্যাঁ শোন, হ্যাঁ শোন, কিছু বলতেন? হ্যাঁ, বলেন, শুনছি। ওরা এটা না করে দেরি করে না। ওরা ওদের কাছে রেখে দেয়, যখন ওই গ্রামে যাওয়ার প্রয়োজন হয় বা ওর কোনো কাজ পড়ে তখন ওরা সাথে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো খুবই বাজে সিস্টেম, খুবই বাজে। এটার জন্য আমার ওর আমার পানিশমেন্ট। একটা সার্টিফিকেট ওরা ভাঁজ করে আনছে, আমার দেখে তো মেজাজ খারাপ। আমি বললাম যে এটা কেন করছেন, টাকা তো দিইনি। বলে যে ব্যাগে জায়গা হয়নি। আমি বলি ব্যাগে জায়গা হয়নি আপনি জানবেন না এটা কি? হ্যাঁ, এটা জানতে হবে না তার? এটা হচ্ছে তার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না একটা কাগজ ডেলিভারি। এই জন্যই তো বললাম না ওদেরকে। আবার আমরা অনেক সময়, মানে আমার একবার মানি ব্যাগ চুরি করছিল একটা পকেট মার, ট্রেনের মধ্যে, বুঝছেন, মানি ব্যাগ নিয়ে নিছে। পরে হচ্ছে আমি ট্রেনটা রানিং অবস্থায় মানি ব্যাগটা নিচে, পরের স্টেশন আসতে আসতে আমি গোটা ট্রেন সার্চ করে, মানে একজন দেখছিল ওকে, ওখানে বললো যে আমি ফেস চিনতে পারবো, আপনি ট্রেনের মধ্যে আছো, নামতে পারেনি, ট্রেন রানিং অবস্থায়, চলেন ওকে সার্চ করি। তা আমরা গোটা ট্রেন সার্চ করে ওকে আমরা খুঁজে পাইছি। যাই হোক, পাওয়ার পরে আমার মানিব্যাগে প্রায় 14,000 টাকা ছিল, আরো ডকুমেন্ট ছিল, অনেক কিছু ছিল। হ্যাঁ, তো সব সহ ওকে আমরা পাইছি। পাওয়ার পরে মানে ওর সাথে যখনই আমাদের দেখা হয়েছে, ও বলতেছে যে আপনার মানিব্যাগ, আমি টাকা পয়সা কিছু নেইও নি, সব একসাথে আছে। মানে ও প্রথমে সারেন্ডার করছে, যদি জানে যে যদি মারটার দেয়, কারণ পকেট মারতো ও তো তো আমি তো আর ওকে মারটার দেওয়ার জন্য যাইনি, আর ওরকম মানুষ আমিও না। তো যাক, মানি ব্যাগটা আমাকে দিয়ে দিল, সব টাকা সহই। আচ্ছা হোক, টাকাগুলো নিয়ে যদি ফেলাই টেলাই দিত তাও কিছু করণীয় ছিল না, বা যদি মারিটা মানে যাক ভয়ে দিয়ে দিছে। এখন পরে আমাকে বলতেছে আমাকে কিছু টাকা দেন। হ্যাঁ, মানে 100 200 টাকা যাই হোক দেন। আমি তো অবাক, আরে বাবা তুই একেতে চোর, আবার হচ্ছে মানে চোরের জিনিস ফেরত দে, আবার টাকা দিস। আবার ওর আশেপাশে দু একজন লোক আছে, ওরা আবার বলছে হ্যাঁ দেন দেন, ওকে কিছু টাকা দেন। আজীব কথা, ওকে কেন টাকা দিতে হবে, তাই না? কারণ তো এই সিস্টেমটা হচ্ছে এরকম, খুবই বিরক্তিকর, খুবই বিরক্তিকর, কি বলবো। মানে আমি আসলে এগুলো নিয়ে পাসপোর্ট অফিসে একদিন, মানে ওরকম বলছে, আমি এমন ভাবে তার সাথে কথা বলছি, হুম, মানে এত বিরক্তিকর। পরে বলছে আচ্ছা ঠিক আছে, মানে আপনার টাকা দিতে হবে না, এরকম মানে বেয়াদব সব। হুম, মানে এই আমরা চাকরি করে আমাদের মান সম্মান তো এরাই খাইছে, বুঝতে পারছেন? সরকারি চাকরিজীবী দেখলে মানুষ সেই সেই করে, কত ধরনের কথা বলে, মন্তব্য করে খারাপ ভাষায়। হ্যাঁ, ঘুষখোর টুসখোর হ্যান ত্যান কত কিছু বলে, এরাই তো নষ্ট করে দিয়েছে, একদম মান সম্মান শেষ করে ফেলছে। আচ্ছা, এটা বলছে একটি চাকার ব্যাস হচ্ছে 70 সেন্টিমিটার, চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ যাবে? আচ্ছা, ব্যাস হচ্ছে 70 সেন্টিমিটার, তাহলে 2r সমান সমান হচ্ছে আপনার 70। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে দেখেন, এখানে আমাদের আগে বুঝতে হবে একবার ঘুরলে কতটুকু যাবে। তার মানে হচ্ছে একবার মানে পরিধির সমান যাবে, তাই না? তাহলে এটার সাথে 70-এর সাথে পাই গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের পায়ের মান কত, 22/7। তাহলে হচ্ছে 2πr সমান সমান হচ্ছে এটা 220 সেন্টিমিটার যাবে, একবার ঘুরলে 220 সেন্টিমিটার যাবে। আচ্ছা, হ্যাঁ, এটা আর করলাম না, এটা তো একই অঙ্ক, সেম অঙ্ক বারবার ঘুরে ঘুরে আসছে। এগুলো করে ফেলবেন, হ্যাঁ, ছোট ছোট অঙ্ক তো, এগুলো সব করে ফেলবেন। আমি এটাতে চলে আসি। বলছে বৃত্তের ক্ষেত্রফল 18 পাই হলে পরিসীমা কত? পরিসীমা মানে পরিধি। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার সমান সমান হচ্ছে 18 পাই, পাই পাই উঠে গেলে আর স্কোয়ার সমান সমান হচ্ছে আপনার 18, আর এর মান হচ্ছে √18, তাই না? তাহলে আমাদের লাগবে 2πr। তাহলে 2 × পায়ের মান হচ্ছে 22/7, আর আর এর মান হচ্ছে √18। তাহলে 44, তারপরে √18 হচ্ছে 18, বাই হচ্ছে 7। এখন এইটা অনেক সময় দেখাচ্ছে, মানে ইয়ে করা যায়, অনেক সময় যায় না, আবার না গেলে এইভাবে রেখে দিতে হবে, উপায় কি, কোনো উপায় নাই তো। হুম, আচ্ছা, এরপরে চলে আসি। আহ এটা লাগবে না, এগুলো লাগবে না, এগুলো খুব একটা। এইটা আপনাদের একটা প্র্যাকটিক্যালি কাজ দেখায়, একটু করেন। যে একটা গোল মুদ্রা, মানে হচ্ছে ধরেন মুদ্রাটা ধরেন 2 টাকার, যেগুলো একদমই গোল, হ্যাঁ, গোল মুদ্রা, ঠিক আছে। গোল মুদ্রা মানে হচ্ছে ওই যে
2 টাকার যে কয়েন আছে যেটা একদমই গোল, বলছে এরকম পাশাপাশি মানে হচ্ছে একই মুদ্রা কয়টি রাখা যেতে পারে, তারা মাঝের মুদ্রাটিকে দুই পাশে রাখা মুদ্রাকে স্পর্শ করে। মানে ব্যাপারটা আমি একটু চিত্রটা দেখাই, আপনারা একটু প্র্যাকটিস করেন এবং যুক্তিটা আমাকে বলেন যে যুক্তিটা কি। মানে আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন, যাদের মুদ্রা আছে বাড়িতে তারা। কারণ এটা একটা 2 টাকার কয়েন, এর পাশে একটা রাখলেন এরকম একটা 2 টাকার কয়েন। হ্যাঁ, এর পাশে একটা রাখলেন এরকম, দাঁড়ান এটা আমার হলো না, হয়তো এটা আমি ডিলিট করি। মানে এরকম করে এখানে একটা 2 টাকার কয়েন, একই সাইজের 2 টাকারই কিন্তু, হ্যাঁ মানে একই সাইজের বৃত্ত, আমারটা ছোট বড় হচ্ছে। এরকম একটা, হ্যাঁ এরকম একটা, এরকম টাচ করতে হবে কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু সবাইকে সবাইকে টাচ করতে হবে। তো এরকম কয়টা রাখা যাবে, এখানে একটা যদি রাখি এইগুলো টাচ করে থাকবে, কয়টা রাখা যাবে? এটা একটু না এক্সপেরিমেন্ট করে একটু দেখেন। এখন কথা হচ্ছে যে কয়টা রাখা যাবে সেটা আমরা কিভাবে বা বুঝবো বা কি উপায়? হুম তো সেটা মানে আপনারা প্রথমত একটু হচ্ছে মানে চেষ্টা করে দেখবেন, রেখে দেখবেন, যদি না ইয়ে আসে, তারপরে কয়টা যদি দেখা যাচ্ছে 4টা 5টা বা 6টা যাই হোক, পরে হচ্ছে ওইটার যুক্তি খুঁজতে হবে যে এটার লজিকটা কি। হ্যাঁ, আচ্ছা, খুঁজে দেখেন, আমি আগামী ক্লাসে জিজ্ঞেস করবো না, দেখি পারেন কিনা। এবার বলছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্র 4 বাহুর এবং বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এইবার আমরা লজিকে চলে আসলাম। এখানে আপনাকে খুবই মনোযোগ দিয়ে বিষয়টা আগে বুঝতে হবে যে এখানে কি বলতে চাচ্ছে। প্রথমে বলতে চাচ্ছে যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্র আছে। তো এইটা একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র আছে, একটা বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্রটা আমি অন্য কালার নেই, এটা একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই বর্গক্ষেত্রে হচ্ছে বর্গক্ষেত্র এবং বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্র, মানে বর্গক্ষেত্রের সাথে বৃত্ত দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটুকু আছে সেইগুলোর আমরা ক্ষেত্রফল বের করবো। মানে ওনারা আমাদেরকে বলতে চাচ্ছে যে এই যে এই জায়গাগুলো, হ্যাঁ মানে এখানে যেমন এই পাশে যতটুকু আছে, এখানে এই পাশে যতটুকু আছে, এই পাশে যতটুকু আছে, আর এই পাশে যতটুকু আছে, এই 4টুকু, বুঝতে পারছেন? এই 4টুকু যোগ করলে কত হবে? তাহলে প্রথমে আমরা আগে বৃত্তের ক্ষেত্রফল বের করি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করে ওই বর্গক্ষেত্রটা বাদ দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর পাই 2 স্কোয়ার, পাই r স্কোয়ার। তার মানে কথা হচ্ছে এটা 4 পাই। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। বর্গক্ষেত্রে দেখেন, বর্গক্ষেত্রের সিস্টেমটা কি? যদি বৃত্তের আপনার ব্যাসার্ধটা হচ্ছে 2, তাহলে এইটা হবে কর্ণ। হ্যাঁ, কর্ণ। তাহলে কর্ণ হলে হচ্ছে এটা হবে 2√2, তার সাথে 1 বাহু, তাই না? তাহলে কর্ণ হবে। তাহলে এখানে এই এইটা সমান সমান আমরা বলতে পারি বর্গক্ষেত্রের 1 বাহু বের করার ক্ষেত্রে √2 এ সমান সমান কর্ণটা হচ্ছে কত আমাদের? ব্যাসার্ধ যেহেতু 2, তার মানে এটা হবে 4। তাহলে এর মানটা হচ্ছে 4/√2। হুম এখন ক্ষেত্রফল যদি বের করি তাহলে a² তার মানে 16/2, তার মানে হচ্ছে 8। এখন বলছে যে এইটা মানে ক্ষেত্রফল পেলাম হচ্ছে 8, আর যেটা গোলটা ওইটার ক্ষেত্রফল পেলাম 4 পাই, তাহলে বাদ দিলে কত থাকবে? 4 পাই - 8, এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তো এগুলো আপনার লজিক দিয়ে বুঝে করতে হবে। ঠিক আছে, হ্যাঁ লজিক দিয়ে বুঝে আপনার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এর পরেরটাতে চলে যাই। এটা আসে পরীক্ষায়, কিন্তু এগুলো বুঝে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এইটা, এই প্রশ্নটা মানে যদি পড়েন, সবাই সবাই পড়েন, কে বুঝতে পারেন না আমাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, প্রশ্ন না বুঝলে এটা পাওয়া যাবে না, এটা শুধু অযথা করে লাভ হবে না। প্রশ্ন কি সবাই বুঝতে পারছেন? এই প্রশ্ন 38 নম্বর প্রশ্ন, সবাই বুঝতে পারছেন?
আচ্ছা, সামির বুঝতে পারেনি, বাদ বাকি সবাই বুঝতে পারছে। আচ্ছা, আমরা তাহলে একটা ডায়াগ্রামটা একটু করি। বলছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। প্রশ্ন কিন্তু খুবই ভেজালা প্রশ্ন। আপনাকে প্রথমে একটা আগে বৃত্ত নিতে হবে। এখানে এটা একটা বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তের ভিতরে একটা সমবাহু ত্রিভুজ হবে। হুম, ঠিক আছে। বৃত্তের ভিতরে একটা সমবাহু ত্রিভুজ হবে। সেই ত্রিভুজটা সমবাহু মানে 3 বাহুই সমান। হুম, বৃত্তের ভিতরে একটা সমবাহু ত্রিভুজ হবে, মানে এটা হচ্ছে এক বাহু, এটা হচ্ছে এক বাহু, আর এইটা হচ্ছে এক বাহু। হুম, এটা সমবাহু ত্রিভুজ। এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। কিন্তু আমাদের যে কাজটা করছে, আমাদের এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 6। বৃত্তের ব্যাসার্ধ মানে এইটার থেকে আমরা যদি এখানে টেনে দিই তাহলে দেওয়া আছে হচ্ছে 6। এটা কি বুঝতে পারছেন সবাই? এই কথাটা কি ক্লিয়ার? হুম, বৃত্তের ব্যাসার্ধ 6, তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4, √3/4 a², মানে এক বাহুর পুরো স্কয়ার। তাহলে আমাদের এক বাহু বের করতে হবে। তো সেই বাহু কিভাবে বের হবে? তো সেই বাহু বের করতে পারলে তো আমাদের ক্ষেত্রফল বের করা কোনো ব্যাপার না, তাই না? তো এখন এখানেই তো আমাদের হচ্ছে মূল সমস্যা। তে বাহুটা বের করার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে হচ্ছে আগে এই যে হুম, এইটাকে আমাদের এক্সটেনশন করে এদিকে বাড়াই দিতে হবে। হ্যাঁ, এই 6টা এদিকে আমাদের বাড়াই দিলাম, তাহলে ব্যাস হয়ে গেল। হ্যাঁ, ওটা যদি ব্যাস হয় তাহলে ব্যাস হলে এইটার এটা যোগ করে দিতে হবে। হুম, এটা যোগ করে দিতে হবে। তাহলে দেখেন এখানে হচ্ছে আপনার এখানে একটা কোণ হলো, এই যে এই জায়গায় এই কোণটা কত ডিগ্রি কোণ হবে? এই কোণটা হবে হচ্ছে 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি কোণ হবে এটা আমাকে আগে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টা কোণই 60 ডিগ্রি, মানে এই কোণও 60 ডিগ্রি, এই কোণও 60 ডিগ্রি, এখানে যে ডোটা কোণটা আছে সেটা কোণও হচ্ছে কয় ডিগ্রি? 60 ডিগ্রি, তাই না? হুম, বুঝতে পারছেন কি কথা, ব্যাপারটা কি? হুম, তাহলে ওই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। 60 ডিগ্রি কেন? 60 ডিগ্রি কেন এইটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে ধরেন এটা আমি যদি এ লিখি আর এটা যদি বি লিখি, তাহলে এ বি চাপের উপরে কোণ হচ্ছে একটা এ বি, এ সি বি, আর একটা হচ্ছে কোণ এ ডি বি। আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, একই চাপ যে এ বি চাপের উপরে আছে। ঠিক আছে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হচ্ছে? 60 ডিগ্রি। আর এই কোণটা কত ডিগ্রি হচ্ছে? তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ এটা হচ্ছে ব্যাস, মানে এডিটা হচ্ছে কি? ব্যাস। কারণ হচ্ছে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে মাঝখান দিয়ে যেটা যাবে ব্যাস, ব্যাসের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হবে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন এ ডি আর বি একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, যেটা এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এডি বাহুটা তাহলে কত হবে? এডিটা তো ব্যাস, তাহলে 6×6=12। এডি বাহুটা হচ্ছে 12। এখন দেখেন এখানে আমাদের কাজটা কি? আমাদের এই যে কোনো এক বাহু বের করা, মানে আমরা এবি বাহুটা বের করতে চাচ্ছি। হুম, এই বাহুটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা যদি এখানে দেখেন সাইন 60 ডিগ্রি নিয়ে নিই, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমাদের লম্ব বাই কি? অতিভুজ। আমরা জানি সাইন মানে লম্ব বাই অতিভুজ। এটা 60 ডিগ্রি, এখানে যদি কোণ হয় তাহলে লম্ব হবে এইটা। তার মানে এ বি লম্ব বাই হচ্ছে অতিভুজ কত? 12, মানে এই এডি পুরাটা। তাহলে এখানে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 সমান সমান হচ্ছে এ বি বাই 12। তার মানে এ বির মান হচ্ছে 6√3। এটা হচ্ছে এ বির মান। ঠিক আছে, এখন আমাদের ক্ষেত্রফল বের করতে আর সমস্যা নাই, কারণ এক বাহু বের হয়ে গেছে। তাহলে ক্ষেত্রফলটা হবে হচ্ছে √3/4 হুম গুণন 6√3, তারপরে হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে √3/4 এটা হবে 6×6=36, আর এখানে হচ্ছে আপনার এটা 6×6=36 গুণন হচ্ছে কত আপনার? এটা 3। ঠিক আছে, তাহলে এটা দিয়ে কাটলে হবে 9, তার মানে 27√3 হবে হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এই সবাই কি বুঝতে পারছেন বিষয়টা কি? না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন কোথায় কি সমস্যা আছে। এগুলো বিশদ মানে
জ্যামিতিক ধারণা না থাকলে এগুলো পরীক্ষার হলে গিয়ে পড়া যায় না। এগুলো হচ্ছে ভালোভাবে না জানা থাকলে সমস্যা হবে না। আচ্ছা, আজকে আমাদের এই যে স্বাস্থ্য সংস্কার কমিশন একটা হচ্ছে রিপোর্ট দিয়েছে, ঠিক আছে? জমা দিয়েছে। সেখানে কিছু সুপারিশও করেছে তারা। তে আপনাদের মতে আমাদের স্বাস্থ্য খাতের কি সমস্যা? মানে কেউ কি একটু মানে বলতে পারবেন? আমি তো মানে এগুলা ইয়েটা আমার মানে পত্র পত্রিকা পড়ে বা আপনাদের অভিজ্ঞতা কি বলে স্বাস্থ্য খাতে? ধরেন আপনাকে আমি যদি ইন্টারভিউ করি, তা আপনাদের স্বাস্থ্য খাতে কি সমস্যা মনে হয় আপনার? আলামিন বলছে অনেক সমস্যা। আলামিনের কাছে একটু মতামত শুনি তো, একটু আমাদের জানা দরকার। আলামিন বলেন তো স্বাস্থ্য খাতে কি সমস্যা? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন আপনার একটু সুচিন্তিত মতামত শুনি। স্বাস্থ্য খাতে কি সমস্যা? তো অনেক সমস্যা, আপনার হাতে সময় আছে স্যার? হ্যাঁ, সময় আছে, সময় আছে। আমি আসলে জানারও দরকার আমাদের গভর্নমেন্ট সার্ভিস সম্পর্কে। আসলে মানুষের রিভিউ তো ওয়েলকাম। হ্যাঁ, আপনি বলেন তো কি সমস্যা স্বাস্থ্য খাতে, প্রবলেমটা কি? স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো সেটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশে ঢাকা কেন্দ্রিক করে রাখা হয়েছে। প্রত্যেকটা জেলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সুবিধা আচ্ছা, অসুবিধা অনেক। মানে প্রথম এটা হচ্ছে হচ্ছে এক নাম্বার। সেন্টার, ঢাকা সেন্টার, তাই তো? ওকে, সব তারপর ঢাকা দুই কেন্দ্রিক নম্বর? করা, যেটা ঢাকা কেন্দ্রিক করা যে সুচিকিৎসা পাওয়া যায় না, যেটা আমার মনে হয় 80% মানুষ চিকিৎসার অভাবে চিকিৎসা পায় না নিজ আচ্ছা। জেলাতে। ওই নাপা নুপা দেয়া দেয়, গ্যাস্ট্রিক দেয়া দেয়, এরকম একটা অবস্থা। কারণ অত্যাধুনিক চিকিৎসা নাই। হ্যাঁ। দুই নাম্বার হচ্ছে স্যার যে আমাদের আহ, রুগী যখন আমরা যাই দেখাইতে, যখন আমি নারায়ণগঞ্জ থাকি, নারায়ণগঞ্জে যখন রুগী দেখাইতে যাই স্যার, সেটার মধ্যে দেখা যায় যে আপনার বেসরকারি সরকারি ভাবে যে ডাক্তাররা যেভাবে সুবিধা দেয়, নর্মালি গেলে দেখে দেখে তাতে দ্রুত বিদায় করে, কিন্তু প্রাইভেটে গেলে বেশি সময় না দেখে। আচ্ছা, আমার মনে হয় যে আন্তরিকতা, চিকিৎসক আন্তরিকতার অভাব আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে আন্তরিকতা নাই, তাই তো? হ্যাঁ, তারপর? আন্তরিকতা নাই। তারপর স্যার যেটা হচ্ছে যে স্যার পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অভাব আছে, আচ্ছা, মানে দুর্নীতি হেলদি না। আছে। হ্যাঁ, হেলথি না। তারপর দুর্নীতি আছে, আপনি কি টাকা টাকা দিলে সিট পাইবেন, টাকা ছাড়া সিট পাইবেন না। কথা আচ্ছা, বলছেন? করাপশন। তারপর আপনাকে, হ্যাঁ, করাপশন তো অবশ্যই আছে স্যার। তারপরে স্যার যেটা আছে সেটা হচ্ছে স্বজনপ্রীতি আছে। আচ্ছা, নেপোটিজম। হ্যাঁ। হ্যাঁ, নেপোটিজম আছে। হ্যাঁ। তারপর স্যার যেটা আছে সেটা হচ্ছে যে আপনার সরকারি ভাবে যে চিকিৎসা মানে যে মেডিসিন গুলো দেয়, ওগুলো যথাযথভাবে সরবরাহ করা হয় না। আচ্ছা, হ্যাঁ, মানে ওই যে হচ্ছে ওষুধ সাপ্লাই করা হয় না, তাই তো? মানে ওষুধ সাপ্লাই করা সাপ্লাই হয় না। প্রবলেম আছে। হ্যাঁ, তারপর? তারপর স্যার যে নিয়মিত ডক্টররা আপনার হচ্ছে যেটা বলে অবজার্ভ করা, যেটা ও করে না, ওটা অন্য অন্য মানে যেটা জুনিয়র ওগুলা দিয়ে করায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে ডক্টরদের প্রবলেম আছে, তাই তো? হ্যাঁ। ডক্টরদের প্রবলেম আছে, জুনিয়র দেওয়া ওগুলো সার্ভিস দেওয়ায়। আচ্ছা যেমন আছে, আচ্ছা, এটা করায়। তারপর স্যার আরো হচ্ছে আপনার উম কি? আচ্ছা, যাই হোক, মোটামুটি আমরা 7টা সমস্যা মোটা দাগে আমরা হচ্ছে ফাইন্ড আউট করতে পারছি। সমান একটা কথা, সমান একটা কথা বলে সঠিক সময় ডাক্তার আসে না, যাক ডাক্তারের সমস্যার মধ্যে আমরা মোটা দাগে হচ্ছে 7টা সমস্যা ফাইন্ড আউট করতে হবে। যাক, আপনারা যদি কেউ, সামির বলছে কমিউনিটি ক্লিনিকের ব্যাপার আছে, দুর্নীতি আছে। তো যাই হোক, এখন এই যে আপনার হচ্ছে মানে আপনারা যদি কেউ স্বাস্থ্য সহকারী পরীক্ষা টরীক্ষা কেউ দেন বা হেলথে কোনো পরীক্ষা দেন, এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে এখন এই হচ্ছে আলামিন যে কথা বললো, আলামিনের কথা ধরে এই 7টা পয়েন্ট আপনারা একটা কাজ করবেন। এইগুলোর তথ্য উপাত্তগুলো লিখবেন। মানে মন গড়া কথা না, কিছু তথ্য উপাত্ত লিখতে হবে যে হ্যাঁ, উম, মানে যে এগুলো বিষয় আছে, আপনার একটু খেয়াল মানে করতে হবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখন এইগুলোর হচ্ছে মানে সমাধানের বা উপায় আছে কিনা সেগুলো দেখতে হবে। তো মূল আমার কাছে যেটা পার্সোনালি, আমি এই বিগত বছর 2-3 হলো আমি সরকারি মেডিকেলে চিকিৎসা নেই, রাজশাহী মেডিকেলে ছাড়া অন্য কোথাও আমি যাই না সচরাচর, আমি আমার ফ্যামিলি সবাই। তো এখানে সমস্যা যেটা হয়, আমার কাছে সমস্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা যেটা মনে হয়েছে
সেটা হচ্ছে হ্যাঁ 3-0 আলোচনা করব। সবচেয়ে প্রবলেম মনে হয়েছে আমার কাছে, সেটা হচ্ছে আমাদের লোক বল সংকট। আমার কাছে এটা 1 নম্বর প্রবলেম মনে হয়েছে, যে লোক বলের সংকট। কেন মনে হয়েছে এটা? কারণ হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম আমি করতে গেলাম, পার ডে 300টা আল্ট্রাসোনোগ্রাম করা যাবে। আহ, তাহলে ধরেন ডাক্তার আছে হচ্ছে মোট আপনার 6 জন, রাজশাহী মেডিকেলে 6 জন হচ্ছে রেডিওলজিস্ট আছে। ওনারা 300টা আল্ট্রাসোনোগ্রাম পার ডে করে। একজন 50টা আল্ট্রাসোনোগ্রাম করে, 50টা। তো 50টা আল্ট্রাসোনোগ্রাম একজন ডাক্তার যদি করে, তাহলে তার পক্ষে এটা প্রায় অসম্ভব। আর হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে প্রায় অসম্ভব। দ্বিতীয় কথা হচ্ছে যে সে মনোযোগ রাখতে পারবে না, এটা সম্ভব না। 50 জন রোগীর 50 রকম সমস্যা থাকবে, সবার সমস্যা ফাইন্ড আউট করা কঠিন আছে। তো এইটা একটা আমার কাছে সবচেয়ে বড় সমস্যা মনে হয়েছে। আর ধরেন আপনার হচ্ছে এমআরআই, তারপরে সবগুলো ক্ষেত্রে একই সমস্যা মনে হয়েছে আমার, যে জনবলের খুবই ঘাটতি। দ্বিতীয় যেটা ব্যাপার হচ্ছে ডাক্তারদের আন্তরিকতা যে বিষয়টা, রাজশাহী মেডিকেলে আমার এটা মনে হয়নি, এখন অন্য কোথাও কি জানি না। ডাক্তাররা মানে আমার কাছে এখানে মনে হয়েছে ভালোই আন্তরিক। মানে আমি পার্সোনালি এই সেবাটা পাইছি। আমি মানে তাদের সাথে আমার পরিচয় নাই কারোর সাথে, কিন্তু তারা 1 মিনিট কথা বলুক আর 2 মিনিট বলুক, যাই বলুক, আমার রোগের চিকিৎসা তারা করে দিছে, সুস্থ হয়েছি আর কি। এটা আমার কাছে খুব একটা জটিল কিছু মনে হয়নি। একজন ডাক্তার 300 সর্বনিম্ন রোগী দেখে, 300 না, পরিচয় আমি দেইনি, 300 রোগী দেখে সর্বনিম্ন। 300 রোগী দেখলে তো 2 মিনিটের বেশি সম্ভব না। কারণ 2টা 2.5টা পর্যন্ত কত রোগী দেখবে? এটা তো মানুষের পক্ষে সম্ভব না। এটা আমাকে সবচেয়ে বেশি মনে হয়েছে। আরেকটা পয়েন্ট আলামিন ভালো ইয়ে করছে, করাপশন। এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এইটা ঠিক হলে সবই ঠিক হবে। তো এইগুলো একটু ভালো করে খেয়াল করবেন। এগুলো হচ্ছে এই স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্টটা পত্রিকাতে কালকে আসবে, পড়বেন হ্যাঁ সবাই। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনাদের বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বিষয়টা কি, আমি আগে 2টা জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করি। আহ বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র থাকে, একটা বর্গক্ষেত্র বৃত্তের বাইরে থাকে। মানে ধরেন ব্যাপারটা এরকম, এটা একটা হচ্ছে আপনার ধরেন বৃত্ত, এর মাঝখানে আপনি একটা বর্গক্ষেত্র এরকম থাকে অনেক সময়। আর একটা হচ্ছে এরকম হচ্ছে একটা বর্গক্ষেত্র, এর মাঝখানে একটা হচ্ছে বৃত্ত থাকে। ঠিক আছে, এর মাঝখানে একটা বৃত্ত থাকে, মানে এরকম ভাবে এটা চারিদিকে কানেক্টেড হয়ে যায়, এরকম একটা বৃত্ত থাকে। যাই হোক, এটা আমি এটা মিশাই দিয়ে হাত দিয়ে আঁকাই, কারণ এত বড় হবে না। উম, দাঁড়ান, এটা হচ্ছে এরকম চারিদিকে কানেক্টেড একটা বৃত্ত থাকে। এই দুইটা দিয়ে আমাদের প্রচুর সমস্যা হয়। ঠিক আছে, আপনাকে আগে বুঝতে হবে যখন এরকম ধরনের কথা বলবে, তখন আগে বুঝে নিতে হবে যে বৃত্তটা ভিতরে না বাইরে। ঠিক আছে, বৃত্তটা ভিতরে না বাইরে। এখানে বলছে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র, তার মানে বৃত্তের ভিতরে। ঠিক আছে, হ্যাঁ। আর যদি বলে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, তার মানে বৃত্তের বাইরে। হুম, পরি মানে হচ্ছে বাইরে যাবে, আর অন্ত মানে ভিতরে যাবে। ঠিক আছে, তো এখানে 2টা বিষয় খেয়াল করেন। যখন আমরা এই ধরনের ক্ষেত্রে মানে হচ্ছে সমাধান করতে যাব, তখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যেটা বৃত্তের অন্তর্লিখিত হচ্ছে বর্গ, সেটার বা আয়তক্ষেত্র যেটাই হোক, তার হচ্ছে যে কর্ণটা থাকবে এটা হবে বৃত্তের ব্যাস। হুম, এর কর্ণটা হবে বৃত্তের ব্যাস। বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, কথা বোঝেন আগে। যখন যখন হচ্ছে বৃত্তটার ভিতরে বর্গক্ষেত্র থাকবে, তখন এই কর্ণটা হবে বৃত্তের ব্যাস। ঠিক আছে, আর যখন বর্গক্ষেত্রের ভিতরে বৃত্তটা থাকবে, তখন বর্গক্ষেত্রের মানে এক বাহু হবে হচ্ছে ওইটার ব্যাস। কথা বুঝছেন? হ্যাঁ, এটা এক বাহু হবে ব্যাস। কারণ কি? কারণ হচ্ছে যে এইটা এইটা যদি এ হয়, তাহলে এইটাও এ হবে, আর এইটা কর্ণটা হবে তখন হচ্ছে ব্যাস। এই দুইটা তফাৎ বুঝতে হবে আমাদের, এটা না বুঝলে আমরা পারবো না। তো এখানে বলছে বৃত্তের অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, তার মানে এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, তাহলে বর্গক্ষেত্র হলো। এখন কর্ণটা কত হবে? কর্ণটা হবে হচ্ছে √2√2। হ্যাঁ, এখন এইটা হচ্ছে আপনার ব্যাস। এখন বলছে এই বৃত্তের ক্ষেত্রফল কত। তা
তাহলে ক্ষেত্রফল হতে হলে আমাকে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমরা জানি ব্যাস মানে 2r সমান সমান হচ্ছে 2√2। তাহলে 2 চলে গেলে আর এর মান হচ্ছে √2। এখন ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে পাই√2 হোল স্কোয়ার। তাহলে পাই হচ্ছে 2, তার মানে 2 পাই হবে হচ্ছে উত্তর। ঠিক আছে। এখন আপনাকে যদি ধরেন এইটাতে বলতো যে বৃত্তের পরিলিখিত একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে কিন্তু চিত্র চেঞ্জ হয়ে যেত, কারণ তখন বৃত্তের ব্যাস হবে হচ্ছে 2, তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে 1, তখন হচ্ছে পাই 1 স্কোয়ার, মানে শুধু পাই হবে। বুঝতে পারছেন? মানে প্যাঁচ আছে কিন্তু এর মধ্যে। হ্যাঁ, এই অন্তলিখিত আর পরিলিখিতর মধ্যে একটু ভুলের কারণে আপনার পুরাটাই ভুল হয়ে যাবে। যদি আপনি এটা ক্লিয়ার না বুঝে থাকেন তাহলে বলতে পারেন। মানে এটা কিন্তু খুব সহজ জিনিস না। এটা কি ক্লিয়ার? বৃত্তের পরিলিখিত আর অন্তর্লিখিত বিষয়টা আমি আবারও জিজ্ঞেস করতেছি। হুম। এই যে সেদিন তো আমাদের ওই যে একজন স্টুডেন্ট ছিল, নাইম না কি জানি, বলো নাইম না, ওই ওই যে স্টারলিংক নাকি নিচ্ছে, স্টারলিংক নাকি নিছে সে। স্টারলিংক, আপনারা সবাই স্টারলিংক নিয়ে ফেলেন তাহলে। মোটামুটি মাসে 16,000 টাকা করে বিল দেওয়া লাগবে, আর হচ্ছে প্রথমে আপনার 44,000 টাকা ইয়ে কিনা লাগবে, ওই যে মানে রাউটার টাউটার এগুলো মিলে 44,000 টাকা লাগবে, আর 16,000 টাকা করে মান্থলি বিল আসবে। হুম। না, স্টারলিংক তো নিতেই হবে, বাংলাদেশি স্টারলিংক ছাড়া কি আর কিছু হয় নাকি পাগল? স্টারলিংক দেওয়া হবে কোথায়? যেখানে আপনার প্রত্যন্ত অঞ্চল, একদম গ্রামের মধ্যে, হ্যাঁ, একদম ধরেন কিশোরগঞ্জের মিঠামইন হাওরে চরের মধ্যে, এইসব জায়গাতে স্টারলিংক পৌঁছে দেওয়া হবে। সেখানকার মানুষের বার্ষিক ইনকাম কত? বার্ষিক ইনকাম হচ্ছে আপনার 1 লক্ষ টাকা। আর আপনার সে মাসে বার্ষিক সে ইন্টারনেটের বিল দেবে হচ্ছে 2 লক্ষ টাকা। হুম। এখন এইগুলো হচ্ছে বিজনেসম্যানদের মাথার থেকে আসে। বুঝতে পারছেন? মানে এগুলো আর কিছু বলার নাই। মানে রাষ্ট্রকে কখনোই নন পলিটিক্যাল পার্সনরা ভালোবাসে না, এইটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা রাজনীতিবিদদের গালাগালি করতে পারেন, হিংসা করতে পারেন, সবই করতে পারেন, খালেদা জিয়াকে গাল দিতে পারেন, শেখ হাসিনাকে গাল দিতে পারেন, ওবায়দুল কাদেরকে দেওয়াই যায়, কিন্তু পলিটিশিয়ানরাই দেশকে ভালোবাসে। দুর্নীতি করে, এটা ঠিক আছে, তারা দুর্নীতি করে, তাদের জেল জরিমানা আইনকে কঠোর করতে হবে, কিন্তু রাজনীতিবিদ ছাড়া পৃথিবীর দেখাতে পারবেন কোনো দেশে কোনো উন্নতি হয়েছে? আমলারা ক্ষমতায় গিয়ে, ব্যবসায়ীরা ক্ষমতায় গিয়ে দেশে কিছু হয়? কিচ্ছু হয় না। ঠিক আছে। পলিসি বুঝে চিন্তা করে কাজ করতে হয়। হ্যাঁ, দেশের মানুষের সাইকোলজি বুঝতে হয়। একটা চেয়ারম্যান জীবনে যত পরিমাণ গায়াল খাইছে, হ্যাঁ, যত পরিমাণ একটা এমপি গায়াল খায়, ঠিক আছে, সেরকম পরিমাণ গায়াল কি একজন উপদেষ্টা কোনোদিন খাইছে মানুষের কাছ থেকে? তারা মানুষকে ভালোবাসবে কিভাবে? আপনার ছেলে আপনার রাতে ঘুমের জ্বালায় গায়ে পোশাক পায়খানা করে দেয়, চিল্লাপাল্লা করে, এই জন্যই ছেলের প্রতি মায়া বেশি। রাজনীতিবিদরা এরকম, ওদের গাল পারবি, মারবি, ওরা ভোটে হারবি জিতবি, এরকম করতে করতে ওরা একসময় ম্যাচিউর হবে, একটা সময় গিয়ে ওরা দেশকে ভালোবাসবে। তার আগে এগুলোই করবে। তো এই স্টারলিংকের মোটামুটি হচ্ছে না, স্বামীর এইসব কথা বললে চাকরি হবে না না। হ্যাঁ। তো যাই হোক, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আমরা এটা অন্তর্নিহিত, হ্যাঁ, অন্তর্নিহিত বর্গক্ষেত্র মানে এর ভিতরে। ঠিক আছে। অন্তর্নিহিত বর্গক্ষেত্র হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এইটা অন্তর্নিহিত বৃত্তের এইটা। তাহলে এখন আমাদের কি করণীয়? করণীয় হচ্ছে এইটা বৃত্তের ব্যাসার্ধ যেটা, মানে এই ব্যাসটা হবে কত? তাহলে ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে আপনার হচ্ছে ব্যাস হবে হচ্ছে 14। এই 14টা কিন্তু বৃত্তের এক বাহু, বুঝছেন? এ কি বলে, 14টা হচ্ছে কর্ণ। তাহলে এই বর্গক্ষেত্রে এক বাহু কত হবে? আমরা জানি এক বাহু সমান সমান √2a সমান সমান হচ্ছে 14। তাহলে এর মান হচ্ছে 14/√2 হবে এক বাহু। তাহলে ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, তারপরে 14 স্কোয়ার, 14/√2 তারপরে স্কোয়ার। তাহলে দাঁড়ান এটা কেটে দিয়ে লিখি, 14/√2 তারপরে হচ্ছে স্কোয়ার, 14/√2 তারপরে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান সমান 14,196/2। তাহলে কত হবে? 98, তাই না? এই,
তার মানে এটার ক্ষেত্রফল হচ্ছে 98। মানে আপনারা বুঝছেন তো, মানে এইটা 14 কেন হলো, কারণ এটা ব্যাসার্ধটা হয়ে যাবে ওই যে কর্ণে বললাম যে হচ্ছে ইয়ার ব্যাস হবে। হুম, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই তারপরে এখানে পরেরটাতে চলে আসি। এইটা দেখেন, বলছে একটা বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 126 হলে বৃত্ত চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে আমাদের আগে চাপটা বুঝতে হবে, বৃত্ত চাপ দেখতে কেমন হয় আপনারা এটা আগে শিখতে হবে। বৃত্ত চাপ হচ্ছে যখন আপনি হচ্ছে দুইটা পয়েন্ট নেবেন, বৃত্তের উপরে দুইটা পয়েন্ট নেবেন, এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট নেবেন, এই দুইটা পয়েন্ট হচ্ছে যোগ করবেন, এখান থেকে এখানে যোগ করবেন। ঠিক আছে, এইটাকে বলা হয় জ্যা। এটার নাম কি? জ্যা। বুঝতে পারছেন? মানে দুইটা পয়েন্ট, পরিধির উপরে দুইটা পয়েন্ট যদি সরল রেখা আপনি যোগ করেন তাহলে হবে হচ্ছে কি? জ্যা। আর যদি বক্ররেখা, যেটা বক্ররেখা বলতে আমরা কোনটা বুঝতেছি? বক্ররেখা বলতে এই যে এখান থেকে শুরু করে এই নিচ দিয়ে এই রেখাটা, এই রেখাটার নাম হচ্ছে চাপ। ঠিক আছে, এই রেখাটার নাম হচ্ছে চাপ, আর সরল রেখাটার নাম হচ্ছে জ্যা। ঠিক আছে, তো এটা হচ্ছে চাপ, এবিটা হচ্ছে চাপ। এখন বলছে এই বৃত্তচাপ সেন্টারের সাথে, এখানে ধরেন একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের সাথে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই ব্যাস হচ্ছে 126, মানে ব্যাসার্ধ হচ্ছে কত? 63 হচ্ছে ব্যাসার্ধ। হুম, এখন বলছে চাপের দৈর্ঘ্য কতটুকু, মানে এ থেকে বি পর্যন্ত লম্বা কতটুকু। বুঝতে পারছেন কথা? এ থেকে বি পর্যন্ত লম্বা কতটুকু। হ্যাঁ, তাহলে এখানে আমরা সহজভাবে চিন্তা করব। এটা হচ্ছে যে আমরা জানি গোটা কালো দাগটা হচ্ছে বৃত্তের পরিধি, সেটা কত? 2 পাই আর। এটা কয় ডিগ্রির জন্য? রেখা মাঝখান দিয়ে গেলে সোজা, ওই যে বললাম সরল রেখাটা হচ্ছে জ্যা আর বক্ররেখাটা হচ্ছে চাপ। হ্যাঁ, আহ, যেটা বাঁকা রেখা সেটাই চাপ। ঠিক আছে, মানে এই যে এখান থেকে এই দিকে বাঁকা অংশ যেটুকু সেটুকু চাপ, আর এখান থেকে সোজাসুজি টানলে হবে জ্যা। মাঝখান দিয়ে যাক আর যেদিক দিয়ে যাক। ঠিক আছে। আচ্ছা, দেখ, এটা কোথায় গেল? হ্যাঁ, নোম্যাড বলেন। স্যার ওই যে মাঝখান দিয়ে যদি মানে মাঝখান বলতে স্যার বৃত্তের মাঝখান দিয়ে যদি ওই যে মধ্যবিন্দু থেকে যদি মানে যদি জায়গাটা যদি যায় তাহলে চাপ কোন দিকে হবে স্যার? চাপ, তাহলে এ বি চাপ, এইটা, এইটা হচ্ছে তখন আর সমস্যা নাই, তখন দুইটাই চাপ হবে, মানে এ বি উপরেরটাও চাপ, এ বি নিচেরটাও চাপ। ঠিক আছে, দুইটাই চাপ, দুইটা সমান সমান ও, চাপ হবে। আর হচ্ছে মানে এখান থেকে আপনি বলছেন যে এইদিকে চাপ নিব না এইদিকে নিব, তাই তো? মানে হ্যাঁ স্যার। উপরের দিকেও চাপ নিচের দিকেও চাপ, ঠিক আছে, একই সমান চাপ, অসুবিধা নেই। আর আপনার যদি ধরেন এরকম হয়, তাহলে এই বড়টা হবে হচ্ছে অধিচাপ। ঠিক আছে, বড়টা হবে অধিচাপ, আর ছোটটা হবে হচ্ছে উপচাপ। ঠিক আছে, আচ্ছা ঠিক মানে আছে। যে পাশে ছোট থাকবে সেটা হচ্ছে উপচাপ, আর যে পাশে বড়টা থাকবে সেটা হচ্ছে অধিচাপ। হ্যাঁ, হ্যাঁ ওই যে সমান হইলে সেক্ষেত্রে অধিচাপ আর উপচাপ কোনটা হবে? তখন অধিচাপ উপচাপ নাই, তখন অধিচাপ উপচাপ তো সমান সমান হয়ে গেল, তখন দুইটা চাপই তো সমান। অধি মানে যেটা বড়, এখান থেকে বড়টা নাই, তখন সমান সমান চাপ। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে চলে আসি। আপনার এই 2 পাই আর এটা কয় ডিগ্রির জন্য? এটা হচ্ছে 360 ডিগ্রির জন্য, টোটাল 360 ডিগ্রি না আমাদের। আর আমাদের দরকার হচ্ছে কয় ডিগ্রির জন্য? 30 ডিগ্রির জন্য। তাহলে গুণন 30 ডিগ্রি দিলে আমাদের মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে যদি আপনি এটা কেটে দেন তাহলে কত হবে? 112 হবে, তাই না? 12 হবে, 12 হবে, এটা দিয়ে এটা কেটে দিলে হবে 6। তার মানে উপরে থাকবে হচ্ছে আপনার পাই, আর আর এর মান হচ্ছে কত? 63। আর নিচে হচ্ছে কত আমাদের? 6। তাহলে পায়ের মান বসাই দিই, 22/7 গুণন হচ্ছে 63 বাই হচ্ছে 6। তাহলে এই 7 দিয়ে কাটলে এটা 9, আর হচ্ছে আপনার 3 দিয়ে কাটলে কত হবে এটা? 3 দিয়ে কাটলে এটা 2, আর এটা হচ্ছে 3। তাহলে হচ্ছে এইটা 2 দিয়ে কাটলে এটা 11। তাহলে হচ্ছে 3 × 11 = 33। হ্যাঁ, তার মানে এটুকু 33 হবে। . 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
এরপরটাতে আসি, এটা লাগবে না, এগুলো করবেন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো বোর্ডের বইয়ের দু একটা অঙ্ক, এগুলো আসে না, খুব একটা আসে না। আমি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা করেছি, এটা আসে। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা প্রচুর পরীক্ষায় রিপিট হয়। বলছে একটি বৃত্তের মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বেশি, রাস্তাটির প্রস্থ নির্ণয় করুন। মানে এখানে আপনাকে বুঝতে হবে যে বিষয়টা, চিত্রটা আগে দেখতে হবে। ধরেন হচ্ছে আপনার এটা একটা বৃত্ত, হ্যাঁ, আর আপনার হচ্ছে এরকম একটা বৃত্ত আমরা নিলাম, এরকম একটা বৃত্ত, ঠিক আছে। তা এই সাদা যে অংশটুকু দেখতেছেন, এটা হচ্ছে বৃত্তের মাঠ, ঠিক আছে, সাদা অংশটুকু হচ্ছে মাঠ, ঠিক আছে। এখন এইটার বলছে যে ভিতরের পরিধি মানে ভিতরের একটা আপনার ব্যাস, হচ্ছে আপনার এইটা ব্যাসার্ধ ধরলাম আমি, হচ্ছে এটা আর, আর এখান থেকে শুরু করে বড়টার এই জায়গাতে পর্যন্ত এটা ধরলাম আমি বড় হাতের আর। হুম। এখন দেখেন রাস্তাটা যদি আমি বের করতে চাই, তাহলে যে এইটুকু বের করলে হয়ে যাবে না? তার মানে বড় হাতের আর থেকে ছোট হাতের আর বাদ দিলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা যদি বড়টার পরিধি বের করি তাহলে হবে 2 পাই আর, আর ছোটটার পরিধি বের করি তাহলে 2 পাই আর। এই দুইটা মাইনাস করলে বলছে 44 মিটার, মানে একটার থেকে আরেকটা 44 মিটার বড়। তাহলে এখান থেকে আমরা যদি 2 আর পাই কমন নিয়ে নিই, তাহলে বড় হাতের আর থেকে ছোট হাতের আর মাইনাস হয়ে যাচ্ছে, এটা 44। তাহলে 2 পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর 144। তাহলে হচ্ছে এখানে 44 44 কেটে যাবে, আর মাইনাস আর হচ্ছে 7 হবে, ঠিক আছে। তার মানে রাস্তাটা হচ্ছে 7 মিটার চওড়া, মানে রাস্তা আর কি চারপাশে, ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে যাই। পরেরটাতে বলছে যে একটা বৃত্তাকার মাঠের ব্যাস হচ্ছে 26 মিটার, এর পার্কটিকে, মানে এই পার্কের হচ্ছে বৃত্তাকার পার্কের চারপাশে আছে হচ্ছে 2 মিটার একটা রাস্তা আছে, তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত? তাহলে এইটাও আগের মতো আমাদেরকে দেখতে হবে। এটা ধরেন একটা মানে এর এর মাঝখানে হচ্ছে এরকম একটা আছে, হ্যাঁ। এখন হচ্ছে আমাদের এখানে আহ পার্কের ব্যাস হচ্ছে 26। তো ধরেন এখান থেকে এইটুকু হচ্ছে 26 মানে 13, আর এখান থেকে 2 মিটার রাস্তা আছে, তাহলে 2, তাহলে 13 আর 2 কত হচ্ছে 15। তার মানে বড়টার ক্ষেত্রফল হবে হচ্ছে পাই 15 স্কোয়ার, আর ছোটটার ক্ষেত্রফল হবে পাই 13 স্কোয়ার। তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলে আমরা হচ্ছে আপনার এই ইয়েটা পেয়ে যাব, রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে পাই কমন নিয়ে নেন, তাহলে 15 15 225, 13 13 169। তাহলে কত হবে পাই গুণন হচ্ছে, এটা হচ্ছে 15, হচ্ছে আপনার, আর 13 কত হয় 28, দোকান আর হচ্ছে 56 হবে এটা, 56। তাহলে পায়ের মান বসাই দিই, 22/7, 56, তাহলে 8 হবে এটা কাটলে। 8 দোকানে 16 6 হাতে 1, 8 16 আর 1 17, 176। তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 176।
আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, এরপরে চলে আসি পরেরটাতে। এইটা দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। বলছে একটা গাড়ির সামনের চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস হচ্ছে 35 সেন্টিমিটার। তাহলে 88 মিটার যেতে কতবার ঘুরবে? হ্যাঁ, কতবার বেশি ঘুরবে, মানে সামনের চাকাটা আপনার মানে সামনের চাকাটা তো ছোট সাইজে, তার মানে ও বেশি ঘুরবে। আর পিছনের চাকাটা বড়, তাহলে ও হচ্ছে কম ঘুরবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা আগে প্রত্যেকটা চাকায় একবার গেলে পরিধির সমান যায়, তাহলে আমরা পরিধিটা বের করি। ছোট চাকার পরিধি হচ্ছে 2 পাই আর। হ্যাঁ, তাহলে এটা ছোটটার মানে সামনের চাকার আমরা বলি সামনের চাকা। দাঁড়ান, এটা আমি ঠিকভাবে লিখি, সামনের চাকার পরিধি। হ্যাঁ, সামনের চাকার পরিধি হচ্ছে আপনার 2 × পাই × আর। তাহলে এখানে 2 আর এর মান দেওয়া আছে 28, তার মানে 28 × পাই/7। তাহলে অষ্টআশি, অষ্টআশি হচ্ছে সেন্টিমিটার। 88 সেন্টিমিটার, ঠিক আছে। এখন তাহলে 88 মিটার যেতে কতবার ঘুরবে? তাহলে 88 মিটার যেতে ঘুরবে কয়বার? একবার গেলে 88 সেন্টিমিটার ঘুরে, তাহলে 88 মিটার মানে হচ্ছে 8800 সেন্টিমিটার, মানে এটাকে মিটারকে সেন্টিমিটার বানিয়ে নিলাম। তাহলে 88 দিয়ে ভাগ করলে 100 বার। আর আর পরেরটার কি, পিছনের চাকারটা দেখি। পিছনের চাকার আপনার পরিধি হবে কত? পরিধি হচ্ছে 2 × পাই আর। তাহলে হচ্ছে আর ইন্টু হচ্ছে পাই, তার মানে 2 × এটার পাই কত? 2 তো এখানে দেওয়া লাগছে না, 2 আর মানে 35, মানে ব্যাস হচ্ছে 35, বাই হচ্ছে 22/7, তার মানে এটা 5 হচ্ছে 110। তাহলে এটা কতবার ঘুরবে? তাহলে 88 মিটার যেতে ঘুরবে হচ্ছে কতবার? আপনার এই আহ, হচ্ছে 88 ভাগ হচ্ছে এটা কত, 110, তার মানে এটা 80 বার ঘুরবে। তাহলে আগেরটা ঘুরলো হচ্ছে 100 বার আর এটা ঘুরলো 80 বার। তাহলে পার্থক্য কত হবে? পার্থক্য হবে হচ্ছে 20 বার। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি, এটা করবেন। হ্যাঁ, আহ, এটা যে বৃত্তের অন্তর্লিখিত, আমরা এটাতে চলে আসি। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সকল পরীক্ষাতে আসে। এটা বলছে বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার জ্যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র থেকে 24 সেন্টিমিটার দূরে এইটা একটা হচ্ছে জ্যা। ঠিক আছে, এই জ্যাটা দেখলাম এখানে এ, এটা হচ্ছে বি। এখন বৃত্তের কেন্দ্র থেকে আমরা কি করব, এটার উপরে একটা লম্ব টানতে বলছে, তাই না? তাহলে লম্ব টানলে এখান থেকে যদি আমরা একটা লম্ব টানি, এটা হচ্ছে লম্ব হলো। তা আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে হচ্ছে জ্যায়ের উপরে লম্ব টানলে ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, একটা উপপাদ্য আছে। তাহলে 24, এটা হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 12। তাহলে এখান থেকে ব্যাসার্ধ হচ্ছে, যদি আমরা নেই তাহলে হচ্ছে এটা ধরেন আমরা ধরলাম, এটা হচ্ছে ও ধরলাম, এটা সি ধরলাম। তাহলে এটা 5 সেন্টিমিটার লম্বা, তাই না? তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে ওবির মানটা কত হবে? ওবিটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে ওবি স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার 12 স্কয়ার। তাহলে ওবি সমান সমান হচ্ছে 169। তাহলে ওবির মান হচ্ছে 13। হ্যাঁ, তার মানে এখানে আপনার থিওরিটা কি, যে বৃত্তের কেন্দ্র থেকে তার হচ্ছে ব্যাস ভিন্ন অন্য যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা বুঝলেই হবে। আচ্ছা, এরপরে চলে যাই। এরপরে বলছে 211 মিটার 20 সেন্টিমিটার যেতে দুইটা চাকা 32 এবং 48 বার ঘুরলো, তাদের ব্যাসার্ধের অন্তর কত? হুম,
আচ্ছা, 211 মিটার আর 20 সেন্টিমিটার যেতে দুইটি চাকা যথাক্রমে 32 এবং 48 বার ঘুরলো, চাকা দুটির ব্যাসার্ধের অন্তর্গত। তাহলে প্রথমে আমি প্রথম চাকার ব্যাসার্ধ ধরি। ব্যাসার্ধ হচ্ছে আপনার হচ্ছে আর, তাহলে একবার ঘুরলে যাবে 2 পাই আর। এভাবে কয়বার ঘুরছে? 32 বার। ঘুরে সে কতটুকু রাস্তা গেছে? সে গেছে 211 মিটার আর 20 সেন্টিমিটার। এটা আমরা সেন্টিমিটার ধরে নিই, হ্যাঁ। তাহলে 211 মিটারকে আমরা 211 × 100 সেন্টিমিটার দিয়ে ইয়ে করে এখানে 20 দিয়ে দিই, হ্যাঁ। তাহলে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি হচ্ছে এটা 2 ইন্টু পায়ের মান কত? 22/7, তারপরে হচ্ছে এইটার মান আর এটার মান হচ্ছে 32, আর এখানে হচ্ছে 11, 20, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করে ফেলতে পারি। আর এর মানটা হবে 211, 20 × 7, আর নিচে হবে হচ্ছে আপনার 22 গুণন হচ্ছে 2 × 32। এইটা দিয়ে আমরা কাটাকাটি করার চেষ্টা করব। হুম। প্রথমে আমরা যদি হচ্ছে 22 দিয়ে কাটি, মানে 211কে যদি আমরা 22 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 22কে আমরা হচ্ছে যদি 9 দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 198। আর 9 দিয়ে দিলে তাহলে হচ্ছে প্রথমে 9 দিয়ে দিতে হবে, এটা দিয়ে দিলে 9, 9 দিয়ে দিলে 198। তাহলে এদিকে হচ্ছে আপনার 2 আর ওইদিকে হচ্ছে 11, মানে 13, তাহলে 132, তাহলে 6 আর 0, 960। তাহলে এইটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে 32, 3, তার মানে 30। আর এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে 15, তাহলে 15 আর 7 মিলে 105। তার মানে আমাদের প্রথমটার ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা হচ্ছে 107, মানে এই প্রথম যেটা সেটার ব্যাসার্ধ 105, 7 নতে 105। এরপরে দ্বিতীয়টার কথায় আসি। দ্বিতীয়টা কয়বার ঘুরবে? 48 বার। তার মানে এইগুলোর থেকে আমরা খালি জাস্ট 48টাকে এখান থেকে ইয়ে করব, হ্যাঁ। তাহলে আমাদের হয়ে যাবে, মানে যেখানে যেখানে আমাদের হচ্ছে এটা ছিল সেখানে আমরা শুধু হচ্ছে 48কে বসাবো, হ্যাঁ। তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে দ্বিতীয়টা হচ্ছে 48 বার ঘুরবে, তাহলে এটা 48, 48, এটা হচ্ছে 48। তাহলে এইটাকে কাটাকাটি করি, তাহলে এটা কাটলে কত হচ্ছিল আমাদের? 960, তাই না? 960কে 2 দিয়ে কাটলে হচ্ছে 480, আর 480কে আমরা এটা কাটলে 10, তার মানে 7×10 = 70। তার মানে পরের চাকাটার ব্যাসার্ধ হচ্ছে 70 আর আগের চাকাটার ব্যাসার্ধ হচ্ছে কত? 105। তাহলে দুইটা বিয়োগ করলে কত হবে? 35। তার মানে ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে 35। হুম। এই আমাদের বৃত্ত নিয়ে আর কিছু পড়ার দরকার নাই। বৃত্ত হচ্ছে এগুলো পড়বেন, 51টা অঙ্ক করলে প্রিলি, রিটেন, ভাইবা যা আছে বৃত্ত সম্পর্কে আমার মনে হয় পারার কথা। হুম। আচ্ছা, আমাদের বৃত্তর লেকচার শিটটা আজকে দেখি শেয়ার করে দিব। আমি লাস্ট হচ্ছে আপনাদেরকে মনে হয় পর্যন্ত শেয়ার করছিলাম, ইমেল পর্যন্ত। আপনাদের ওইগুলো কি বা অবস্থা, পড়াশোনা কতদূর কি আগাচ্ছে? আচ্ছা, সর্বশেষ লেকচার শিটে আমরা হচ্ছে এই যে চতুর্ভুজ তো সবগুলো এখানে দিয়ে দিয়েছি। 3 দিন ধরে আমরা অঙ্ক করছি চতুর্ভুজের, দীর্ঘ একটা সময় নিয়ে। ট্রান্সলেশন এগুলোই পড়া, ট্রান্সলেশনের এর বাইরে আর নাই। আমরা চলে যাব হচ্ছে আজকে হচ্ছে আপনার ট্রান্সলেশনের পরে কি আছে আমাদের? বাংলা অনুচ্ছেদ। তো বাংলা অনুচ্ছেদ গুলো আমি দেখি আজকে দিব, পড়ার জন্য আজকে দিব। আজকে বাংলা অনুচ্ছেদের সাথে আপনার হচ্ছে বৃত্ত সংক্রান্ত আর এগুলো দিব, আর কম্পিউটার নেটওয়ার্কিং এগুলো পড়ানো হয়েছে। তো আমরা ইমেলটা এখান থেকে আজকে ইমেলের হচ্ছে যে মৌলিক বিষয়াবলী সেগুলো আপনার হচ্ছে একটু জানতে হবে। যে ইমেল কি জিনিস সেটা আমরা একটু দেখি, বাস এরকম ইয়েগুলো দেখলে আমাদের হয়ে যাবে,
হ্যাঁ, আমরা হচ্ছে ইমেলে চলে যাই তাহলে। অলমোস্ট আমাদের এই খুঁটিনাটি জিনিসগুলো শেষের দিকে অবশ্য। আচ্ছা, ইমেলে যে এখানে আপনার দাঁড়ান, এটা আমি একটু বড় করে দিই। ইমেলে এখানে হচ্ছে প্রথমে ইমেল অ্যাড্রেসটা কিভাবে থাকে এটা তো সবাই জানেন। এটা যে shaniasbdlink.com.bd। এখানে এখানে @ থাকবেই অবশ্যই, এটার কোনো বিকল্প নাই। ইমেল ঠিকানা এটা থাকতেই হবে। হ্যাঁ, ইমেলের পাঠানোর কয়েকটা প্রোটোকল আছে, যার মধ্যে একটা পপ প্রোটোকল, একটা এসএমটিপি প্রোটোকল, খুব ইম্পর্টেন্ট এই দুইটাই। পপ প্রোটোকলটা হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। হ্যাঁ, ইমেল রিসিভ করা ইনকামিং মেলগুলোকে এখানে এই প্রোটোকল ব্যবহার করা হয়। আর এসএমটিপি মেল প্রোটোকলটা হচ্ছে সিঙ্গেল মেল ট্রান্সফার প্রোটোকল, আউটগোয়িং মেলগুলো আপনি যেটা পাঠাবেন সেই মেলটা, এটার প্রোটোকল হচ্ছে। এই দুইটা প্রোটোকলে আসে পরীক্ষায়। মেল পাঠানোর সময় সিসি বিসিসি এটা বুঝতে হবে। কাউকে যদি সিসি করে মেল দেন তাহলে হচ্ছে যাকে যাকে সিসি করবেন সবাই দেখতে পাবে যে আর কাকে কাকে মেল করা হয়েছে, কি মেল করা হয়েছে। আর বিসিসি করলে আপনি যে ঠিকানায় পাঠাবেন অনেককে একসাথে পাঠাতে পারেন, বাট শুধু বিসিসি করলে কেউ কারোটা দেখতে পাবে না, এইটুকু পার্থক্য। স্প্যাম মেল কোনটা? স্প্যাম মেল হচ্ছে যেখানে ভুয়া কিছু মেল আসে, দেখবেন যে অনেক সময় ঝামেলার পাকানোর জন্য চলে আসে। ইমেলের কয়েক ধরনের ইয়ে আছে, একটা হচ্ছে জিমেল, এহোমেল, হটমেল, আর এই তো এল মেল আছে। ই কমার্স, ই কমার্স হচ্ছে এখন তো অনেক ধরনের ই কমার্স হয়ে গেছে, তবে আমরা B2C, B2B, C2C, C2B এগুলোকে বুঝবো। ঠিক আছে, ব্যবসা টু কনজিউমার, মানে বিজনেস টু কনজিউমার, বিজনেস টু বিজনেস, কনজিউমার টু কনজিউমারও হয়, আবার কনজিউমার টু বিজনেসও হয়। ই কমার্সের কিছু সাইট বাংলাদেশে, যেমন আগে বিক্রয়.com খুব জনপ্রিয় ছিল, এখনো আছে হয়তো। এখন তো সবই জনপ্রিয় আর কি, মানুষ তো নর্মালি কিছু কেনাকাটা করতে চায় না, অনলাইনে কেনাকাটার চিন্তা ভাবনা থাকে। এরপরে হচ্ছে আপনার সামাজিক যোগাযোগের নাম এবং প্রতিষ্ঠাতা কে কে আছে, সালগুলো ফেসবুকেরটা টুইটারেরটা বললেই হবে। এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে। হ্যাঁ, তো এখানে যেমন হচ্ছে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, পিন্টারেস্ট, হ্যাঁ, ইনস্টাগ্রাম, এগুলো আছে, বিভিন্ন আছে। তো এইগুলো জাস্ট ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন এগুলোই পরীক্ষায় বেশি আসে, এগুলো একটু দেখবেন, এগুলো সম্পর্কে অল্প কিছু লেখা আছে। ঠিক আছে, তারপরে আমাদের ডেটা কমিউনিকেশন সম্পর্কে একটু ধারণা নিতে হবে। ডেটা কমিউনিকেশন হচ্ছে ডেটা কমিউনিকেশন স্পিডের উপরে ভিত্তি করে তিন ভাগে ভাগ করা, একটা ন্যারো, একটা ভয়েস, আর একটা হচ্ছে ব্রডব্যান্ড। তা ন্যারো ব্যান্ড কি? ন্যারো ব্যান্ড হচ্ছে যে ডেটার গতি হবে 45 থেকে 300 বিট, খুবই ছোট। টেলিগ্রাফিতে এইটা ব্যবহার করা হয়। টেলিগ্রাফি আপনারা দেখেননি হয়তো, ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন। এটা মানে খুবই স্লো ডেটা ট্রান্সফার হয়। আর ভয়েস ব্যান্ড, এটা হচ্ছে 1600 বিট/সেকেন্ড, এটা হচ্ছে টেলিফোনের মাধ্যমে যে ডেটাটা ট্রান্সফার করা হয়। হ্যাঁ, আর ব্রডব্যান্ড যেটা, সেটা আমরা ব্যবহার করার সময়, হ্যাঁ, এটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল অথবা ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করে ডেটা ট্রান্সফার করা হয়। এটার 1 মেগাবিট পর্যন্ত স্পিড। হুম, কমপক্ষে 1 মেগাবিট, তারপরে বেশি থাকে আর কি। ডেটা ট্রান্সমিশনের মোড আছে তিনটা, একটা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, আর ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মেথডটা হচ্ছে যে শুধু পাঠানো যাবে, একজন রিসিভ করবে, ওখান থেকে আর ইয়ে করা যাবে না। যেমন হচ্ছে আপনার রেডিও টেলিভিশনের খবর আপনি দেখবেন, আপনি আর কোনো রিপ্লাই করতে পারবেন না। আর হাফ ডুপ্লেক্স কোনটা? যেটা আপনি হচ্ছে একবার একজন কথা বলবে, আরেকজন বন্ধ করে রেখে আরেকজন কথা বলবে, যেমন ওয়াকি টকিতে পুলিশেরা কথা বলে। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে মোবাইল ফোনে, যেমন আমরা একসাথে কথা বলি। ডেটা চলাচলের মাধ্যমগুলো কি? কেবল, টেলিফোন লাইন, স্যাটেলাইট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, আর রেডিও ওয়েভ, এইগুলোর মাধ্যমে ডেটা ট্রান্সফার করা হয়। তা আমাদের দেশে কেবল ট্রান্সফারটাই বেশি। কেবল কত ধরনের আছে? একটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক্যাল কেবল। হ্যাঁ, তে হচ্ছে হুম কোয়াক্সিয়াল কেবল কোনটা? কোয়াক্সিয়াল কেবল হচ্ছে আপনার দেখবেন যে
হচ্ছে আপনার এই তারের বিভিন্ন লেয়ার থাকে, লেয়ার অনুসারে দুইটা পরিবাহী এবং অপরিবাহী তার একসাথে কানেক্টেড করে এটা করা হয়। টুইস্টেড পেয়ার কেবল কোনটা? হচ্ছে দেখবেন যে পেঁচানো থাকে, পেঁচানো কিছু তার থাকে, এটা ডেটা মানে আমরা ফাইবার অপটিক্যালের ডেটা নিয়ে আসার চেষ্টা করি। ফাইবার অপটিক্যাল হচ্ছে কেবল এই হচ্ছে আপনার সমুদ্রের তলদেশ দিয়ে আমাদের এদিকে টানা হয়েছে। তো ফাইবার অপটিক্যাল কেবলটা হচ্ছে যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন একটা সূত্র আছে, সেটা ব্যবহার করে কাঁচের নলের ভেতর দিয়ে প্রথমে সিগন্যালটাকে আলোতে রূপান্তর করে সেটাকে কনভার্ট মানে পাঠায় দেওয়া হয়, আলোর গতিতে এটা চলে যায়। হুম। তো এইগুলো একটু দেখবেন। আমাদের দেশে সাবমেরিন কেবলটা খুব ইম্পর্টেন্ট। সাবমেরিন কেবল হচ্ছে আপনার সাউথ ইস্ট, মিডল ইস্ট, ওয়েস্ট ইউরোপ 4 যেটা তার সাথে আমাদের কানেক্টেড আছে, আর এটা হচ্ছে সিমি উই 5 এর সাথে আমাদের কানেক্টেড আছে। তো এটা হচ্ছে আপনার কক্সবাজারের ঝিলংঝাড় বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন, ওখান দিয়ে আমাদের প্রবেশ করেছে। হুম। তো এই সাবমেরিনটা কিন্তু সমুদ্রের তলদেশ দিয়ে, যেখানে কোনো মানে ডিসরাপশনটা কম হবে, কোনো সমস্যা কম হবে, এই জন্য সমুদ্রের তলদেশ দিয়ে ইন্টারনেট কানেকশন টানার জন্য এটা করা হয়েছে। ঠিক আছে। তো পলক তো আবার বলছিল ইন্টারনেট নাকি এমনি বন্ধ হয়ে গেছে। তো এইগুলো নিয়ে তো সবাই অনেক টল টল করে দেখি, যে মানে স্যাটেলাইটের মধ্যে নাকি পানি ঢুকে গেছে, এসব কিসব বোঝাইছিল। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনের মধ্যে হটস্পট। হটস্পটের মাধ্যমে 3 ধরনের কানেকশন হয়, একটা ওয়াইফাই, একটা ওয়াইম্যাক্স, একটা হচ্ছে ব্লুটুথ। তো ব্লুটুথটা হচ্ছে সবচেয়ে মানে কম স্পিডি, ওয়াইম্যাক্সটা অনেক দূরত্ব কানেক্ট করা যায়, ওয়াইফাইটা তো আমরা মানে ইউজ করি। এটার যে ক্ষেত্রে স্ট্যান্ডার্ড গুলো পড়বেন, 802.16 হচ্ছে ওয়াইম্যাক্স, 802.11 হচ্ছে ওয়াইফাই। হুম। আর 802.15 হচ্ছে ব্লুটুথ। আর ইনফ্রারেড রশ্মি কোথায় থাকে? এই যে আমাদের হচ্ছে ইয়েতে, রিমোট কন্ট্রোলে। ঠিক আছে। আচ্ছা, ডেটাবেজের কথায় আসি। ডেটাবেজ হচ্ছে একটা ডেটাবেজ যখন আপনারা শিখবেন, মানে মাইক্রোসফট অ্যাক্সেস, এটা এখন অনেক উন্নত ডেটাবেজ সফটওয়্যার চলে আসছে। তো অ্যাক্সেসের ক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা উম, শিখতে হবে, ডেটার রেকর্ড, টেবিল, ফিল্ড, কি ফিল্ড, এগুলো। মানে ধরেন আমরা সহজ কথায় আমরা যদি বলি যে এরকম ভাবে একটা টেবিলের মধ্যে আমি ডেটা সাজাচ্ছি, গোটাটাকে আমরা বলবো একটা টেবিল। 1 নম্বর লাইনে যেটা ডেটা আছে গোটাটা, এই 1 নম্বর লাইন যদি আমরা রো ওয়াইজ চিন্তা করি তাহলে এটা হবে হচ্ছে রেকর্ড। আর এই আপনার কলাম ওয়াইজ যদি আমরা চিন্তা করি, মানে 1 নম্বর এটা যদি কলাম ওয়াইজ চিন্তা করি এইভাবে, তাহলে এটা হবে একটা করে এক একটা ফিল্ড। ঠিক আছে, সহজ কথা। আচ্ছা, তারপরে হচ্ছে এই ডেটাবেসের জন্য ল্যাঙ্গুয়েজ আছে কিছু, একটা ডিডিএল আছে, ডিএমএল আছে, কোয়ারি ল্যাঙ্গুয়েজ আছে, এগুলোতে ডেটাবেস সফটওয়্যার তৈরি করা হয়। মোবাইল প্রযুক্তি, আমাদের দেশে যে মোবাইল প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় তার মধ্যে সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি এটা ব্যবহার করা হয়। অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্কের অধীনে যে অঞ্চলটা থাকে সেটাকে একটা করে সেল হিসাবে বিবেচনা করা হয়। হ্যাঁ, যেমন ধরেন আপনার একটা উপজেলাতে একটা নেটওয়ার্ক আছে যেখানে বসানো হয়েছে, ওইটা যতটুকু অঞ্চল কাভার করতে পারবে সেটাকে একটা সেল বলে। তারপরে আবার আরেকটা জায়গায় চলে যাবে, ওখানে আরেকটা সেল হবে। হ্যাঁ, যখন এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে চলে যাবে তখন ওই নেটওয়ার্ক কাভারেজের মধ্যে কাজ করবে। ঠিক আছে। তা আমাদের দেশে মোবাইল প্রযুক্তি হচ্ছে এফএম, যেটা এফডিএমএ একটা ছিল, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, আর হচ্ছে সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস ব্যবহার করা হয়। তো সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করতে যে সিটিসেল কিন্তু আর পারেনি। সিটি সিটিসেলের ইয়ে ভালো ছিল, তাদের নেটওয়ার্ক কানেকশন খারাপ ছিল না কিন্তু, হ্যাঁ, কিন্তু তারা প্রযুক্তির সাথে তাল মেলাতে না পেরে হারাই গেছে। আর নর্মালি এই যে আমরা যেটা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, যেটা ফ্রিকোয়েন্সিকে মডিফাই করে, এটা এই যে বর্তমান কোম্পানিগুলো ইউজ করতেছে। হ্যাঁ। আচ্ছা, তার এখান থেকে এগুলো একটু রিডিং পড়বেন, এগুলো তেমন কোনো জিনিস মোবাইল প্রযুক্তির যে বিভিন্ন মানে জেনারেশন চলে আসলো, যার মধ্যে প্রথম জেনারেশনে হচ্ছে ছিল আপনার জাস্ট শুধু একটা ফোন, কথা বলা যেত। দ্বিতীয় প্রজন্মে এসে আমরা হচ্ছে এখান থেকে কি কি সুবিধা পেলাম? ডিজিটাল পদ্ধতিতে সিগন্যালিং করার সুবিধা পেলাম, আন্তর্জাতিক রোমিং সুবিধা পেলাম, ইন্টারন্যাশনাল কল টল করা শুরু হলো। ঠিক আছে। তারপরে হচ্ছে ভয়েস এসএমএস পাঠানো যেত, আপনারা পাঠাইছেন কিনা আগে? ফোনে ভয়েস এসএমএস পাঠাতাম আমরা, মানে কথা রেকর্ড করে এসএমএস এর মাধ্যমে পাঠাতে হতো। এখন তো হোয়াটসঅ্যাপ এর সুবিধা হয়ে গেছে। আর তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে হচ্ছে আপনার আমরা যেটা এখানে এসে হচ্ছে
আহ, মানে থ্রি জিতে আমরা চলে আসলাম, অর্থাৎ ভিডিও কলিং এর যে বিষয়টা সেটা মোবাইলের সাথে যুক্ত হলো। আর চতুর্থ প্রজন্মে এসে এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবকিছুই যুক্ত হয়ে যাচ্ছে একসাথে। হ্যাঁ, তো এইগুলো একটু পড়বেন তাহলে হয়ে যাবে, এগুলো কোনো জটিল বিষয় না। রোবোটিক্স অতটা আসে না এগুলো। ভিস্যাটটা আসে। ভিস্যাট হচ্ছে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। এটা হচ্ছে স্যাটেলাইটের সাথে আপনার কানেকশন করা হয়। যেমন আপনার বাসায় একটা ডিশের যদি উপরে অ্যান্টেনা লাগান, এটা একটা ভিস্যাট সিস্টেম। মানে সংক্ষেপে বোঝার ক্ষেত্রে এটাই ভালো, এগুলো অত ডিটেলস বোঝানো সম্ভব না, কারণ এগুলো ভালো করে ইয়ে করে বুঝতে হয়। আর এখানে কিছু পূর্ণরূপ আছে কম্পিউটার রিলেটেড, কয়েকটা, বেশি না। আপনারা এই পূর্ণরূপ গুলো একটু পড়বেন, আমি আজকে সেটা দিয়ে দেবো। কম্পিউটারে এই পূর্ণরূপ গুলো আসে নর্মালি। হ্যাঁ, আমাদের মূলত হচ্ছে আপনাদের এখন আমি এই আজকের পরে এই যে বাংলা অনুচ্ছেদ আর ভাব সম্প্রসারণ সাহিত্য, এইটা একটা শিটে। আর সাথে হচ্ছে কি বলে এই যে বৃত্তর, এগুলো সহ আজকে আপনাদের শেয়ার করে দেবো। আগামী ক্লাসে আমরা ঘনবস্তুর কয়েকটা অঙ্ক করব, বেশি না, গোটা 20-25টার মতো। এইগুলা করলেই আমাদের মোটামুটি পরিমিতি কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখেন এখানে সেট ফাংশন আছে, ধারা আছে, উপপাদ্য আছে, আহ সমীকরণ আছে। আমরা সরাসরি সমীকরণে চলে যাব। একটানা 2 ঘন্টা ক্লাস করবো, কারণ এগুলো তার আলোচনা করতে হচ্ছে না। সমীকরণটা 2 ঘন্টা করে করব, 2 দিন করলে আমাদের সমীকরণে মোটামুটি হয়ে যাবে। আর একদিন আপনার হচ্ছে উপপাদ্য করব, আর একদিন হচ্ছে আমাদের কি বলে এই যে সেট ফাংশন, এগুলো ধারা, এগুলো যেগুলো মৌলিক বিষয় সেগুলো সম্পর্কে একটু ধারণা দেবো। এগুলো অল্প জানলেই হয়। ঠিক আছে, তাহলে আমাদের প্রাথমিক অবস্থায় যে এগুলো শেষ হবে, তারপরে পরীক্ষা নিয়ে শুরু করবো। আর নতুন একটা ব্যাচ আবার শুরু করব কিছুদিন পরে, মানে আপনাদের শেষ হলে। এই ধরেন আমি হচ্ছে ওই যে নোমেয়ারকে তো বলছিলাম, মানে আমি ঢাকা যাব, আমি ওই কাজগুলো একটু গুছাই নিচ্ছি।